এই কদিন থেকে এই অবস্থা না। আচ্ছা নোট করেন ভাই। আর এটা হলো এটার মডেল P3005D। খেয়াল করেন এই 30 মানে এইটার থেকে আমি সর্বোচ্চ 30 ভোল্ট আউটপুট নিতে পারবো, ডিসি ভোল্টেজ আউটপুট নিতে পারবো। আর এই 05 মানে হচ্ছে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত সে কারেন্ট সাপ্লাই দিতে পারবে। 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এখানে দেখেন একটা ডিসপ্লে, এখানে একটা ডিসপ্লে, এটার মধ্যে কারেন্ট শো করবে, এখানে ভোল্টেজ শো করবে, ঠিক আছে। হ্যাঁ, এইটা দিয়ে হলো সুইচ অন করলাম, অন করলে দেখেন এই পাশে কারেন্টের ইয়েতে 00, এখানে ভোল্টেজ একটা, তাই না, 19.5 ভোল্ট। কারেন্টের ইয়েটা আমরা ফুল করে রাখবো, এখানে কোনো নড়াচড়ার দরকার নেই। তার মানে ওই 5 অ্যাম্পিয়ার পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কোনোটা প্রয়োজন হলে এই রেঞ্জের মধ্যে সে নিতে পারবে কারেন্ট। কারেন্ট কিন্তু এমনিতে যাবে না, যখন একটা ডিভাইস অন করবো এখান থেকে কানেকশন দিয়ে, ওই অন হইতে যে কারেন্ট সাপ্লাইটা লাগবে সে তখন এটা টান দিয়ে এখান থেকে নিবে, তখন এইখানে শো করবে যে আসলে ও চলতে কতটুকু কারেন্ট এখান থেকে নিতেছে। এখন আমি যদি কারেন্ট লো দিয়ে রাখি না, দেখা গেলো আমার দরকার 3.42 অ্যাম্পিয়ার, এখানে আমি 2 অ্যাম্পিয়ার দিয়ে রাখছি, তখন কিন্তু ও লোড হবে না ঠিকভাবে, অন হইতে যায় বন্ধ হয়ে যাবে বা রিস্টার্ট করতে থাকবো বারবার। এই জন্য এখানে আমরা কিছু করবো না, এটা ফুল দিয়ে রাখবো। আর চেঞ্জ করবো এই পাশে, এগুলো কিন্তু নব, হ্যাঁ, এগুলো দিয়ে কীভাবে চেঞ্জ করবো, এই দেখেন এইটা দিয়ে এরকম চেঞ্জ করলে কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়, তাই না। অনেক সময় ঝড়ে বক মরলে আপনি যেটা চাইতেছেন সেটা নিয়ে আসতেও পারবেন, কিন্তু ধরেন আমি এখন 12.9 দিব, মানে এটা দিলে পার হয়ে যাইতেছে, পারতেছি না জায়গা মতো আনতে, তাই না। তখন কি করতে হবে, ফাইন টিউনিং। আমরা টিভিতে আগে দেখছি না, গট গট এরকম এক ধরনের চ্যানেল চেঞ্জ করতে ম্যানুয়াল দেখে, আর মাঝখানে একটা ছিল না পিকচার ঠিক করার জন্য, যে ঠিক করার জন্য, ঠিক ওই রকমই একটা ফাইন টিউনিং আছে, যেটা দিয়ে দেখবেন এইটা ঘুরাইলে দেখেন যে দশমিকের পরের জিনিসটা চেঞ্জ হয়, দেখছেন, অল্প অল্প করে চেঞ্জ হয়, তাই না। ঘুরে বেশি অল্প অল্প করে কাজ করছে। এই দেখেন 12.9 চাইছি, 12.9 আছে, কিন্তু এইটা দিয়ে যদি দিতে যাই অনেক সময় মিলা গেলে হয়ে যাইতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হবে কি, এই দেখেন দৌড় দেয় খালি, এই দেখেন কত আস্তে ঘুরাইতেছে তারপর দৌড় দেয়, আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি আনতে পারতেছি না, এই জন্য এইটার হেল্প লাগে। আর এইখানে যেটা আছে এইটা হচ্ছে, এখানে দেখেন দশমিকটা কোথায়, এইখানে মাথায়। এখন যদি আমি এইটা দিই, এখানে মানে এইখানে থাকলে তখন অ্যাম্পিয়ারে শো করবে, আর যখন আমি এই ইয়েটা দিব তখন মিলি অ্যাম্পিয়ারে শো করবে, এই ডাটাটা তখন মিলি অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে 1 অ্যাম্পিয়ারেরও কম, আমার একদম ছোট ভ্যালু দেখা দরকার, তখন এইখানে দিয়ে তবে দেখলে তখন আমার ওই মিলি অ্যাম্পিয়ারের রেজাল্টটা দেখাবে, ঠিক আছে। স্যার এখানে যেমন 15 ভোল্ট বলুন, ঠিক আছে, তো এটা কি আপনার এখানে শিওর 15 ভোল্ট আছে? আসবে, মিটার দিলে আপনি মাইপা দেখতে পারবেন। একটু দেখেন সবাই, মাসুদ ভাই তো নাই, মাসুদ ভাই আছে, মাসুদ ভাই এটা তো মিটারই, এই ডিসি ভোল্টেজ মিটার, এই যে ভোল্টেজটা শো করতেছে এটা তো মাইপে দেখা যাচ্ছে এখানে নাকি? ডিসপ্লে এখান থেকে ওইভাবে সেট করা যায়, আমি যখন এত ভোল্ট সেট করব ওইটাই ভোল্টেজ আসবে, সেক্ষেত্রে মিটার দিয়ে আপনি শিওর হতে পারবেন। ল্যাপটপে বেশিরভাগই আপনার 19.5 ভোল্ট থাকে না? 18.5 আছে, 19 আছে, 19.5 আছে, 20 ভোল্ট আছে, এটা পুরো একটা ছিল অর্ধেক করে দুটো করছি। ভালো তো। 14 ভোল্ট আছে, 19 ভোল্ট আছে, এগুলি বেশি চলে। জি স্যার। তাহলে তো ভালো, ওই এক্সটেন্ড করছেন নাকি? যে শিরিক ডিভাইস ম্যানেজারে এইটা ই করছি কি এটা বাই করে রাখলে ভোল্টেজ এটা হচ্ছে ডিসি, তাহলে এই ভোল্টেজ সেট করলাম, অটোতে কিন্তু ডিসি আছে। দেখেন এইটা ভালো করে কিন্তু এটা কিন্তু আমি এমনিই করছি, ঠিক আছে। একটু গায়ে লাগান, এইটাই করি, এটা করি, এটা করি, এটা মোটা আছে না রে ভাই, ওইটাই তেরো একটু কম আছে, ধর তো এক প্রকার
13.4 এক কমে কিন্তু এক মনে হয় ভোল্টেজ হাতের দ্বারা কিছু লাগতেছে। হাতের কারণে আর নিয়ে কি, গেছে। ধরার কারণে আমার কম বেশি হইতেছে। এই যে এই যে 14.9 এবার হ্যাঁ, accurate। আমি হাত বিশেষ লাগাচ্ছি হয়েছে নি এইভাবে। বিশেষ হন স্যার এর একটু ঘুরাই দেখি, তুমি তো ঘুরে নি। হ্যাঁ আসছিল 16 আসছিল স্যার। দুষ্ট স্যার। হ্যাঁ আঙ্কেল ওই যে আবার আরেক জায়গায় গেছে কেন? কি ভাই? দুষ্ট ওই যে 16 ওই 16.7 পাইছে, ওই 2-1 পয়েন্ট কম হতে পারে স্যার। যখন এই যে কারেন্টের সেট করলাম, বুঝলাম, কিন্তু আউটপুট নিব কি দিয়ে, তাই না? আমরা আগে ধরেন আপনি যখন এই যে যারা ওয়ারেন্টি ডিপার্টমেন্টে থাকে তারা কিন্তু এই ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে না। কেন করে না জানেন? ধরেন ওয়ারেন্টিতে কি থাকে, তারা একটা নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে কাজ করে, তাই না? তাদের কিন্তু ওই নির্দিষ্ট কয়েকটা ব্র্যান্ডের মানে মডেলের জন্য বা ব্র্যান্ডের জন্য যে যে ব্র্যান্ড নিয়ে কাজ করে সেই ব্র্যান্ডের অ্যাডাপ্টার তাদের কাছে থাকে। এখন যখন আপনি একটা দোকান লেভেলে যাবেন তখন তো আর আপনি নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে কাজ করবেন না, তাই না? সার্ভিসের জন্য যখন কাজ করেন তখন বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। তখন আপনার ধরেন ব্র্যান্ড আছে 10টা, মডেল আছে ধরেন আরও 10টা করে এক এক ইয়েতে, 10 10 100 এতগুলা কি অ্যাডাপ্টার কালেক্ট করা সম্ভব? আর যদি অ্যাডাপ্টার কালেক্ট করেনও তখন হলো কি, এরকম তার জোড়া দিতে 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 এক গাদা হইব। যখন দেখবেন যে একটা ল্যাপটপ আইছে আর কি করবেন, তখন চুলের মতো বাস কোনটা জানি, খুঁজে বাইর করতে করতে সুই পেকে দেবো কোনটা জানি, দিন শেষ। 100টা কি এখানে অ্যাড করা যাবে নাকি, এটা একটা বিষয়। 100টা তো আপনি ওইখানে লাগাইবেন না, একটা কমন নিয়ে ওই জায়গায় বানবেন, হেটার মাথায় ঝালাই করে করে জোড়া দিবেন, ঠিক আছে? কিন্তু এতগুলো তো পসিবল না, পসিবল। কিন্তু তখন আপনি কি করবেন, তখন use করবেন হচ্ছে এই জিনিস। স্যার এইতে আছে না এইটা? তখন এই জিনিসটা ইউজ করবেন, একটা কমন মাথা থাকবে, আপনি ল্যাপটপের পোর্ট সেই অনুযায়ী আপনি এরকম একটা পোর্ট নিয়ে এনে লাগাবেন, এটা কানেক্ট করবেন। কানেক্ট করার আগে এখানে ওইটার জন্য যে রিকোয়ার্ড ভোল্টেজ সেটা ল্যাপটপের পিছনে দেখবেন যে ইনপুট ভোল্টেজ বা পাওয়ার রেটিং এই লেখাটার সামনে ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওয়াট এগুলো লেখা থাকবে। আমরা অ্যাডাপ্টার কিনতে গেলেও ওই পাওয়ার রেটিংটা দেখে নিব। কথা শেষ করি? রাখ, নিয়ে যাবেন, রাখেন। আমরা অ্যাডাপ্টার কিনতে গেলেও ওইটা কিন্তু দেখে নিব। অ্যাডাপ্টারে তো লেখা আছে। অ্যাডাপ্টারে লেখা থাকে, কিন্তু অ্যাডাপ্টার আবার এইটার জন্য দরকার 45 ওয়াট। কারণ আপনি 25 ওয়াটেরটা নিয়ে আসছেন বা 20 ওয়াটেরটা নিয়ে আসছেন, পিন মিলছে, সব মিলছে, খালি ওই ভোল্টেজও মিলছে, পিনও মিলছে, খালি নিয়েছেন কিন্তু ওয়াট কম, তখন এই ব্যাটারিটা চার্জ করবো ঠেলা গাড়ির মতো মানে সময় চার্জ দিতে হবে। কিন্তু আমার দরকার 45 ওয়াট। আবার যদি 45 ওয়াটের জায়গায় 65 ওয়াট লাগে তখনও ক্ষতি, কম হইলেও ক্ষতি। যতটুকু দরকার আমার ঠিক ততটুকু ওয়াট ম্যাচ করায় নিয়ে আসবো। স্যার কম বেশি করা জানা যায় না। আমি 45 পাইতে আছি, আমি 40 পাইছি বা 50 স্যার পাইছি। এখান থেকে ওয়াট বোঝার কি কোনো না, সিস্টেম আছে? এইখানে ওয়াট বোঝার কিছু ওটা ওখানে ব্যাক পার্টে পাওয়ার রেটিং এ লেখা থাকে। লাগলাটা ই লয়ে আহেন। আবার ধরেন আমার এটা 5 এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে, বুঝলেন? এখন আমাদের যে গেমিং ল্যাপটপ বা হাই এন্ড ল্যাপটপগুলো আছে ওগুলো কিন্তু আবার 5 এম্পিয়ার পর্যন্ত হবে না, ওইগুলোতে আরও বেশি, ওইগুলোতে দেখা যাচ্ছে 9 এম্পিয়ার, না 12 না, 9 এম্পিয়ার বেশি লাগে, দেখা যাচ্ছে 9 পয়েন্ট সামথিং এম্পিয়ার লাগে আর কি। কারণ ওইগুলোতে যদি আমি এটা দিয়ে চেক করতে চাই, দেখা গেলো যে আপনি কাজ টাজ করলেন, কষ্ট করে পাওয়ার আনলেন, ডিসপ্লে এসেই বন্ধ হয়ে যাইতেছে, ডিসপ্লে এসেই বন্ধ হয়ে যাইতেছে। কারণ কি, তখন দেখলেন যে আপনার ওটা পিছনে লেখা যায় 9.73 বা 9.6 এম্পিয়ার লাগবে, আপনার মেশিন তো দিতে পারতেছে মাত্র 5 এম্পিয়ার, তখন আপনার 10 এম্পিয়ারের একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে। এই প্রপার এম্পিয়ার যদি না পায় তখন কিন্তু এই যে এরকম সমস্যা হবে, রিস্টার্ট প্রবলেম হবে, এটা হবে। আমার অ্যাডাপ্টারের ক্ষেত্রেও ওই সমস্যাটা হবে। অ্যাডাপ্টারে যদি প্রপার ওয়াট, তারপরে যে ভোল্টেজ, এম্পিয়ার যদি না হয় তাহলে আপনার ল্যাপটপ কিন্তু অল্প দিনেই ব্যাটারি সেল নষ্ট হইতে হইতে ওই ল্যাপটপটাও একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি এবং চার্জার প্রপার ওয়াট, এম্পিয়ার
ভোল্টেজ এগুলো দেখে নিয়ে কিনা উচিত। যখন আপনি অ্যাডাপ্টার কিনতে যাবেন প্রথমে মাপ দেখবেন যে পিনটা ডিসি পোর্টের পিনটা মিলছে কিনা, তারপর দেখবেন যে অ্যাডাপ্টারের আমার যে ল্যাপটপের ইনপুট ভোল্টেজ ওই Voltage ভোল্টেজ ঠিক আর আছে কিনা, তারপর দেখবেন অ্যাম্পিয়ার ঠিক আছে কিনা, এগুলো যখন Watt, দেখবেন watt-টা আর দেখবেন হচ্ছে ওয়াট। একটা ব্যাকপার্ট আনেন না এখানে, এই যে ওনাদের কাছে তাহলে আছে স্যার না, ডিসি পাওয়ার সাপ্লাই কেনার ক্ষেত্রে এম্পিয়ারটা বেশি দেখে কেনালে আরো ভালো বেশি না? বেশি কেনা যাবে না, অ্যাডজাস্ট করার জন্য কমানো জানা পড়ে অ্যাডজাস্ট করার জন্য এই যে এইটা এই যে না, আমি এখানে- মনে করেন বেশি এখানে একবার দেখেন, 10 এমবি এখানে কিনা নিলাম, তাহলে পরে কমানো যাবে না? এখানে দেখেন ডিসি রেটিং, তাই না? এখানে কি লেখা আছে 19 ভোল্ট 2.37 অ্যাম্পিয়ার, আপনার এই অ্যাম্পিয়ার হইলেই হয়ে যাবে, ঠিক আছে? 2.37 এটার জন্য এটা ইউজ করতে পারেন, যখন গেমিং করতে যাবেন তখন এটা হবে না, তখন 10 লাগবে। দ্রুত চার্জ হইব, চাপ একটু বেশি পড়বো দ্রুত চার্জ হইব আর কি। কিন্তু কোনো জিনিস খুব বেশি দ্রুত ভালো না, খুব জোরে ভালো না, মানে স্লো ভালো না, প্রপারটা দিতে পারাটা হচ্ছে কাজ। হ্যাঁ, এই যে এরকম কনফিগারেশন দেখে নিব। আবার যখন এইটার ব্যাটারিটা রিপ্লেস করব, ব্যাটারিটার গায়ে দেখব কত ওয়াট লেখা, সেই অনুযায়ী আমরা চার্জার সিলেক্ট করবো বা ব্যাটারি কিনবো, এটা আবার দিয়ে দেবো। আপনি চিন্তা করলেন যে না বেশি হাই কারেন্ট দিলে ওর ক্ষতি তো হয়, কথার কথা, সেক্ষেত্রে আপনি সামান্য কমায় রাখলেন, হ্যাঁ সামান্য, যাতে হয় কি যে শর্ট থাকলে ফুল অ্যাম্পিয়ার শো করে, তো অনেকখানি অ্যাম্পিয়ার গেলে অনেক সময় পিসি বার্ন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সেফ থাকার জন্য একটু কমায় দিলেন। আর ভোল্টেজ যা দরকার তা শুরুতে দিলেন না, তা প্রথমে অল্প অল্প ভোল্টেজ দিয়ে দেখলেন যে কোনো শর্ট শো করে কিনা। যদি এই ডিসি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা কানেক্ট করার পরে অন করা ছাড়া এখানে 3 ডিজিট অ্যাম্পিয়ার শো করে, বুঝবেন যে অবশ্যই ভিতরে শর্ট আছে। এখানে ধরেন যদি লেখা থাকে 0.01 বা 0203, এটুকু সমস্যা নেই, কিন্তু যদি 2 ডিজিট পার হয়ে 3 ডিজিটে চলে আসে তখন বুঝবেন যে আমার ল্যাপটপের মাদারবোর্ডে শর্ট আছে। আমি জাস্ট, তবে এটা খুব অল্প সময়ের জন্য লাগাই এখানে যদি শো করে ফেলে তাদের সাথে খুলে ফেলতে হবে। দেখুন কট করে উঠছে, জিনিসটা কট কট করতেছে, তখন যদি হাই এম্পিয়ার কন্টিনিউয়াসলি পাস হয়ে যায় তখন বোর্ডটা নষ্ট হয়ে যাবে, অনেক চিপ টিপ থাকে ওগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ডিসির কাজ। হচ্ছে রিভলভিং চিপ রিভলভিং সেটআপ, ঠিক আছে? এইখানে কোনটা কি, এইটা যেটা এটাকে বলা হচ্ছে স্টেনসিল বা ডাইস বলতে পারেন। প্রত্যেকটা চিপের এই যে এরকম যখন চিপ থাকবে, এই চিপ অনুযায়ী আমার এরকম ডাইস সিলেকশন করতে হবে। বাট এটাকে বইয়ের ভাষায় বলেন বা শুদ্ধ ভাষায় বলে স্টেনসিল, না স্টেনসিল, STENCIL, হ্যাঁ স্টেনসিল। এখন এখানে খেয়াল করে দেখেন, এখানে এক একটা এক এক রকম। আমাদের বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন ধরনের চিপ ইউজ হয়, তাই না? যেমন এগুলো গ্রাফিক্স কার্ডের জন্য বড়, এগুলো যেমন প্রসেসরের জন্য, এরকম বিভিন্ন মডেলের আছে। তারপরে মেইন চিপের জন্য, যেমন এটা একটা মাদারবোর্ডের মেইন চিপ বা ওই যে PCS যেটাকে বলি সেটা। হ্যাঁ, তোমার এই তাহলে আবার কি অটোবাস কিসে এটা তুমি কি এটা করো? এখন কিসে পড়েন? তাহলে এসএসসিটা কই? ওই এসএসসিটা দিলে এইটা লাগবে। আমি তুমি এইটা বলে রইছি। এইটা হচ্ছে স্টেনসিল, এই দুইটা হচ্ছে রিভলভিং স্ট্যান্ড। এইটার আবার দুইটা পার্ট, একটা মেইন স্ট্যান্ড আর একটা হচ্ছে স্টেনসিল হোল্ডার, যেটার মধ্যে আমার স্টেনসিলটা লাগে, ঠিক আছে? এটা আবার ম্যাগনেটের মধ্যে, এটা খোলা যায়, যে আমার স্টেনসিল এটা লাগবে না, এখন অন্যটা লাগবে, সেটা আমি এখানে অ্যাড করতে পারি। জাস্ট এটা কিন্তু ম্যাগনেটের মতো, এটা জাস্ট এখানে বসালাম, বসানোর পরে এটা জাস্ট এখানে দেখছেন ম্যাগনেটের মতো লেগে গেছে। এইটা বডিটা এরকম ইয়ে করা, ম্যাগনেট করা, এটা হয়ে গেল। এখন যেই চিপটা রিভলভ করবো সেটা আবার এই স্ট্যান্ডে বসাইতে হবে। চিপ রিভলভিং কেন করবো, তাই না? এটা আসতে পারে না যে চিপ রিভলভ করে আমার লাভ। আমরা ধরেন কোনো যখন লেভেল 3 বা ইয়েতে কাজ করবো, সার্কিটে কাজ করবো, অনেক সময় আমাদের ডায়াগনোসিস করতে যে শর্ট বের করতে হয় বা কী প্রবলেম বের করতে যে ডায়াগনোসিসের এক পর্যায়ে মনে হলো যে আমার চিপটা হয়তো শর্ট বা প্রসেসরটা হয়তো শর্ট। বাট আমি ডিজিএ মেশিন দিয়ে চিপটা খুলে ফেললাম, খোলার পর দেখলাম কি না আমার শর্ট তো যায়নি, সেক্ষেত্রে তো আমার চিপটা তো অবশ্যই ভালো,
তাই না? এখন এই চিপ কিন্তু অনেক দাম হয়, তাই কি এই চিপ একবার খুলছেন এটাকে ফেলে দিব না, এটাকে যাতে পুনরায় ব্যবহার করতে পারি সেই ব্যবহার উপযোগী করার জন্য এই যে দেখেন এই চিপের নিচে কিন্তু অন্যান্য আইসির সাথে কিন্তু দেখেন ওই যে লেগ থাকে, লেগ মানে পায়ের মতো থাকে, পিনগুলো। পিন বলতে হবে, পিনগুলো সার্কিটে বসে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এটা এরকম, এটার চারদিকে কোনো পিন নেই আছে, এটার হচ্ছে নিচে পুরোটাই বল সিস্টেম। বল, পুরোটাই বল সিস্টেম। তো এটা যখন আমি ভিজিএ মেশিন ইউজ করে তুলে ফেলবো তখন কিন্তু হিটে গলে এই বলগুলো নষ্ট হয়ে যায়, তখন তো আর এটা ইউজ করা যাবে না। এটা যদি পুনরায় ইউজ করার জন্য উপযোগী করতে হলে এই বলগুলি আমার তৈরি করতে হবে। এই বলগুলি তৈরি করার প্রসেসটাকে বলা হচ্ছে রিভলভিং। এই বলগুলি কীভাবে তৈরি করতে হবে, এই যে উপরে যে ইয়েগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ বলগুলো গলে, এগুলোকে আগে প্রথমে সোল্ডারিং পেস্ট দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে ক্লিন করতে হবে। করার পর এক্সট্রা যে লিডটা থাকবে সেটা সোল্ডারিং উইক দিয়ে পুরোপুরি ক্লিন করে এরকম মসৃণ বানায় ফেলতে হবে। এই যে সোল্ডারিং উইক দিয়ে হ্যাঁ দেখো, এটা কি লিকুইড টাইপের হয়? না না না, ওটা তামা। এই যে এরকম। ওর কাজ হচ্ছে আমি ওটা পিসিবি ওই আইসির উপরে চিপের উপরে ধরে আয়রন দিয়ে আস্তে 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 টানলে এক্সট্রা লিডটা ওই এইটার গায়ে উইকের গায়ে লেগে চলে আসবে। মানে সব জায়গায় দিয়ে দেবো না? হ্যাঁ পুরাটার মধ্যে একদম ক্লিন করতে হবে। কেন দিব বলি, ধরেন প্রত্যেকটা চিপের কিন্তু বলের সাইজ ভিন্ন। এখন আমি যদি এক্সট্রা লিড থাকে কোনো বলের প্যাডের মধ্যে, সেক্ষেত্রে আমি যদি এখানে যদি বল বসাই, নতুন করে বল বসানোর পরে দেখলে এক্সট্রা লিডের সাথে ওই বলটা মিলে কি হলো, বলের সাইজটা বড় হয়ে যাবে। তখন কী হবে, আমি যখন এটাকে বসাবো মাদারবোর্ডে, এখন পাশাপাশি ডিস্টেন্স কিন্তু অনেক কম। এখন এটা যখন হিটে গলে বসে তখন কিন্তু এই লিডের বলটা চ্যাপটা হয়ে যায়। মাদারবোর্ডের প্যাডের সাথে এটার সাথে জোড়া লাগে কিন্তু লিডটা গলেই ওইটাই কানেকশনটা তৈরি করে। কারণ লিডটা চ্যাপটা যদি পাশে কোনো গ্রাউন্ডের বল থেকে থাকে ওইটার সাথে যদি এরকম শর্ট হয়ে যায় তাহলে চিপটা শর্ট হয়ে যাবে। এই যে আমি যে পরিশ্রমটা করলাম এটা বৃথা হয়ে যাবে। তো এই কারণে প্রপার ওয়েতে ক্লিন করতে হয়। ক্লিন করার পরে এটাকে এই স্ট্যান্ডে আগে বসাইতে হয়। একটু ভাবে বসান তো। একদম মাঝখানে এটাকে বসাই দিতে হবে। এই বসানোর পরে এই চিপের আবার মডেল আছে। চিপের মডেল কি, এই যে দেখাই আমি একটা জিনিস, এটা উল্টাই রিভলভ তো তাহলে মাদারবোর্ডে করতে হবে, এটা না, মাদারবোর্ডে কিচ্ছু করতে হবে না। মাদারবোর্ডের প্রসেসটা আমি দেখাবো ভিজিএ মেশিন দিয়ে চিপ তোলার সময়, ওইটা আমি বলটা দেখাবো। থাকে চিপে, চিপের মধ্যে লাগাইতে হবে। বসাই আসতে। এই প্রত্যেকটা চিপের গায়ে মডেল নাম্বার লেখা থাকে। এই যে আর এই স্যার মুছে দিই। এসআর 12 নাকি SR 177। ঠিক আছে, এই দেখেন এই স্টেনসিলটার গায়েও কিন্তু SR1777 লেখা, আর পাশে কি লেখা 0.4 মিলিমিটার। এই 0.4 মিলিমিটার হলো এই চিপের জন্য বল যে বানাবো সেই বলের সাইজ। ঠিক আছে, এখন বলতে পারেন যে ওইটার মধ্যে লেখা নাই কেন, ওইটার মধ্যে তার বলের সাইজ দেবো। ওরা করবে কি, আমরা করব কি, রিভলভ করার জন্য প্রথমে চিপের গায়ে থেকে কোড দেখব, কোড অনুযায়ী আমি স্টেনসিল সিলেক্ট করব, স্টেনসিল থেকে যে বলের সাইজ লেখা সেই অনুযায়ী আমার বল সিলেক্ট করব। বলগুলো কীরকম হয় দেখেন, এই যে এরকম এরকম ছোটো ছোটো কৌটার মধ্যে বল থাকে এবং সেগুলা এরকম বিভিন্ন সাইজ লেখা থাকে। এই বলগুলো কিসের তৈরি? সীসা সীসা। দেখছেন ওই যে 0.35, 0.4, 0.45 এরকম ছোটো ছোটো কৌটা থাকে, এক একটার মধ্যে প্রায় 2-2.5 লাখ পিসও থাকে বল। 2.5 লাখ পিস। হুম, এই কোটটা কত বড়? এতটুকু পিচ্ছি না, একদম পিচ্ছি আপনার। 2.5 লাখ পিসে কতদূর হইতে পারে সেটা আমি বল হাতে দিলেই বুঝবেন। এই গুণ ছিল ওকে স্যার, এই কোডটা দেখে ওই স্টেনসিলটা বের করতে হবে। হ্যাঁ, প্রথমে এই কোডটা দেখে স্টেনসিল সিলেক্ট করবেন, আর তারপরে stencil এর মধ্যে থেকে বলের সাইজটা থাকবে এইটা আচ্ছা, দেখে বল ইয়ে করবেন। তারপরে কি করবেন, এই চিপটা নিয়ে
এই স্ট্যান্ডে বসাবেন। ধরেন স্যার এটা প্রপারভাবে বসানো যাবে না, একদম সুন্দরভাবে বসানো যাবে না, মানে এই ফাঁকা দিয়ে ওই ওই দেখা যায়, বলগুলো দেখা যায়। ধৈর্য ধরেন। এই দেখেন এটা বসাইছেন না, এরপর এখানে হালকা পেস্ট দিতে হবে, জাস্ট সামান্য যাতে আঠা আঠা হয়, কারণ আপনি বলগুলো তো শুকনো তাই না, এখানে যদি শুধু বলগুলো দেন না বল দৌড়াদৌড়ি করবে, শুকনো জায়গায় কি বল দৌড়াদৌড়ি করে না। আবার যদি বেশি দিয়ে ফেলেন এটাকে কিন্তু বল তৈরি করার পর আবার হিটারে দিতে হয়। ওই আমার পিছনে দেখেন ডিজি মেশিনের পাশে একটা কালো মেশিন আছে ছোট্ট, এটাকে বলে প্রি হিটার মেশিন। ওই মেশিনে দিলে এই হিট জেনারেট হলে এই বলগুলো গইলে চিপের সাথে লাগিয়ে আবার নতুন চিপের মতো হয়ে যায়। ঠিক আছে, এই যে এরকম হয়ে যাবে, এর বল তৈরি হলে এরকম গোল গোল বল হয়ে যাবে চিপের গায়ে। এটা আগের অবস্থা রিবোলিং করার পরে এরকম না এগুলো ইনটেক চিপ, এগুলো মেশিনে বসানো না, বললাম যে এইরকম হয়ে যাবে, ব্যবহারের উপযোগী হবে। তো এখন যদি হিট আমি যদি এখানে পেস্ট না দিই তাহলে কিন্তু এগুলো আটকাবে না, চিপের প্যাডের সাথে আটকাবে না। পেস্টটা কি আঠা? হ্যাঁ আঠাটা আগে লাগাইতে হবে? আঠা না, এটা কেমিক্যাল সোলারিং পেস্ট, ওটা আগে লাগাইতে হবে। হ্যাঁ ওইটা একটু দিতে হবে। আর যদি অতিরিক্ত দিই তাহলে কি হবে, লিডগুলো গইলে লিকুইড, এই যে সোল্ডারিং পেস্টটা কিন্তু যখন হিট পায় তখন গইলে একদম লিকুইড পানির মতো টলটল করতে থাকে। অল্প দেওয়ার কারণ হচ্ছে জাস্ট আঠালোভাবে ধরবে এবং লিডটারে গলতে সহায়তা করবে। কিন্তু আমি যদি বেশি পেস্ট দিই তখন কিন্তু এই বলগুলো ভাইসা উঠবে, ভাইসা উঠলে কি আর ঠিক জায়গায় থাকবে না, মুভ করবে তো। হ্যাঁ তখন কিন্তু আর আমি যে এই যত কষ্ট করে বলগুলো এতগুলো কয়েকশো বল ওই কৌটার মধ্যে 2.5 লাখ থাকে দেখে কিন্তু এখানে 2.5 লাখ না, ওইটা ওরকম কোয়ান্টিটি থাকে, ওইখান থেকে নিয়ে নিয়ে আমার যতটুকু লাগে ইউজ করতে পারবো। প্রতিটার জন্য কি একটা করে? না একটা কৌটার মধ্যে 2.5 লাখ পিস, মানে এইখানে আর কি কয়টা দিতে হবে মনে করেন? এইখানে নির্দিষ্ট সংখ্যা নেই তো, এখানে প্রত্যেকটা প্যাডে একটা করে বসবে, এই যে প্রত্যেকটা ও আচ্ছা, এটাই বললাম, মানে এইখানে দেখা একটা একটা করে বসাইতে হবে। এইখানে দেখেন আমি বলি শেষ করি। এখন যেটা বললাম যে এটা পেস্ট কম বেশি দিলে যে ক্ষতি হবে, এখন কথা হচ্ছে আমি এটা বসালাম, হালকা পেস্ট দিলাম, এখন হলো বল তৈরি করার সময় তাই না। এখন করবো কি, এইটাকে এইভাবে দেখেন, এই পার্টটা উপরে থাকবে, আচ্ছা এইভাবে দিব না, এইভাবে দিব, এইভাবে দিলে হবে কি এটা এইখানে বসলো। এটা কি সবসময় কোনারে থাকবে নাকি যে কোনো পাশে দিলে? যে কোনো পাশে দিতে পারেন, তবে চিপের ইয়েটা দেখে নিতে হবে যে আসলে এই যে এখানে দেখেন এখানে একটা কোণা, বাকি কোণাগুলো কেমন দেখছেন, কোণা না। আবার চিপের গায়ে দেখবেন এই যে কোনো একটা ছোট্ট চিহ্ন আছে, তখন ওই চিহ্ন বরাবর এই দিকটা ঘুরে এভাবে বসাবেন। এভাবে বসানোর পর করবেন কি, এই যে বলগুলো আছে না, বলগুলো এই সাইড দিয়ে আস্তে আস্তে ঢালবেন। আচ্ছা আচ্ছা, ঢালে এই ছিদ্র দিয়ে শুকনো একটা কাগজ নেবেন, যে আস্তে আস্তে বলগুলোকে দিবেন এইখানে, এই স্টেনসিলে যাতে কোনো পেস্ট না হয়, তাহলে কিন্তু এই বলগুলো ঢাললে আর নিচে যাবেন, এখানে আটকে থাকবে। এইটা সবসময় কাজের আগে পেস্টটা নিচে দিতে হবে। এইখান দিয়ে বল ঢাললে এই ছিদ্র দিয়ে ওই যে এখানে বরাবর যে প্যাডগুলো আছে ওইখানে বলগুলো বসবে। স্যার প্রতিশ্রুতিটা কি একটা করে বসবে? হ্যাঁ পুরো লম্বা করে ভিডিও হচ্ছে। তানভীর আহমেদ, মাহমুদুল হাসান বাপ্পি, রিফাত, ডেস্কটপের কি মেশিন এটার নাম? মেশিন বলবো বিকাশ টুইটার এখানে আছে।
বিজিএ মেশিন বা বিজিএ রিওয়ার্ক স্টেশন। হ্যাঁ, বিজিএ রিওয়ার্ক স্টেশন, রিওয়ার্ক স্টেশন। বিজিএর ফুল মিনিং হচ্ছে বল গ্রিড অ্যারে। বল গ্রিড অ্যারে। হ্যাঁ, GREEDARRAY। আচ্ছা, GRID মনে হয়, GRID মনে হয় একটু ভুল হয়েছে, একটা জিনিস দিয়ে নি দাঁড়া। স্যার মোবাইল অনেক স্লো। হ্যান্ডসাম হ্যান্ডসাম দেন কলম, আমার এটা মেজাজ খারাপ হয়, আমি এটার মধ্যেই লিখি। এটা না, বোল্ট না, বল বিয়েটা BAL বাহ, নাকি সবাই পারেন। এইটা কি কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে সি মার্ক। সি মার্ক হচ্ছে এটার ব্র্যান্ড, আর এটার মডেল হচ্ছে ZMR5830। ZMR5830। আর এইটার ভোল্টেজ কত? এই পাশে একটা ইয়ে আছে, কত লেখা দেখেন তো আপনি, বলেন না কেন? পরে বলেন। এটা তো চায়না ভাষা লেখা আর জাপানি ভাষা। এখানে ভোল্টেজ কি এটা কিছু দেখতে পাচ্ছেন না? ভোল্টেজ কিলো ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট প্লাস 10 50 হার্জ। 50 হার্জ। ডাকবো আপনার এরপরে আপনারা দেখবেন আপনাদের সিরিয়াল দুই এরপরেই তো আপনাদের এটা হচ্ছে আমাদের লেভেল 4 এ সবচেয়ে বেশি ব্যবহার করা। লেভেল 4 হচ্ছে কি, আমরা যখন এই যে চিপ লেভেল, হ্যাঁ, চিপ প্রসেসর একটা ল্যাপটপের মাদারবোর্ড তার আমি নিই, এটা দিয়ে আমরা কি কি চেঞ্জ করতে পারবো? আমরা এই মেশিনটা দিয়ে বিভিন্ন ধরনের বড় বড় যে আমাদের চিপ আছে, যেমন প্রসেসর, তারপর গ্রাফিক্স চিপ, তারপরে এরকম মেইন চিপ, এই ধরনের চিপগুলো আমরা এই মেশিনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তবে এটা লেভেল 4 এ বেশি ব্যবহৃত হয়। জাস্ট আমরা আজকে দেখবো যে আসলে কীভাবে কী করে। এই মেশিনটা ব্যবহার করতে হলে এটার সব জিনিসপত্র প্রত্যেকটা, ঠিক আছে, এটা প্রত্যেক বললাম না আমরা কেন এটার নাম, আমাদের যে চিপ এগুলো আইসিগুলো দেখেন এগুলোর আছে লেগ, এটার কিন্তু কোনো ওইভাবে লেগ নেই। তাহলে কি আছে, এটার নিচে আছে বল, যেগুলোই ওই লেগ হিসেবে কাজ করে। এই বলের কারণে এই মেশিন দিয়ে যেহেতু এই ধরনের চিপ তোলা হয়, সেই জন্য এটার নাম উপর থেকে দিয়ে মেশিন। ঠিক আছে, এইটার হচ্ছে কয়েকটা পার্ট আছে, আমরা একটা একটা করে দেখি। এইখানে একটা কয়েল আছে ভিতরে এবং একটা ফ্যান আছে। হ্যাঁ, এইখানে যে ফ্যানটা আছে, এই ফ্যানটার কাজ হচ্ছে বাতাস জেনারেট করা। এই বাতাসটা এদিকে আসবে, এইখানে একটা কয়েল আছে, এই কয়েলটা গরম হলে এই বাতাসটা গরম হয়ে এইখান দিয়ে বের হবে। এই জিনিসটার নাম হচ্ছে নজেল। এটা কিন্তু, হ্যাঁ, নজেল। এটা কিন্তু পোর্টেবল, এটা চেঞ্জ করা যায়। কীভাবে চেঞ্জ করে? ওই টুল বক্সটা একটু নেন তো। নজেল লিখলে হবে, পোর্টেবল লেখা হবে। এখন আমাদের সব চিপের সাইজ কিন্তু এক না। এইখানে দেখেন, যেমন আমাদের প্রসেসরটা একটু লম্বা না, সেক্ষেত্রে আমাদের ওর জন্য এই লম্বা লম্বা নজেল লাগবে। এন্ড এগুলো কিন্তু ম্যাগনেটের মতো। তারপরে দেখেন একটা চিপ আছে এই সাইজে ছোট, বল আয়ও কিছু আছে, সেগুলো বলতে এটা ইউজ করতে পারবে। এটা জাস্ট এখানে সেট করে ইউজ করতে পারবে। এটা ব্যবহার কারণটা কি, মানে অন্য কোথাও যেতে? হ্যাঁ, হিটটা যেন শুধু যেই চিপটা খুলবো, ধরেন ঠিক আমরা যখন হটগান দিয়ে কোনো কম্পোনেন্ট তুলি, আমরা কিন্তু ওই কম্পোনেন্টেই হিটটা দেওয়ার চেষ্টা করি। আশেপাশে যদি ছড়াই হিটটা দেয়, তাহলে কিন্তু ওই কম্পোনেন্টটা প্রপার হিটটা পাবে না। আর ক্ষতি হতে পারে। হ্যাঁ, এখন এই মেশিন দিয়ে কাজ করতে গেলে আমার এই চিপটার যেহেতু নিচে বল, অন্যান্য আইসি কি চারদিকে লেগ থাকে, লেগে হিট আস্তে অন্যান্য আইসি যেহেতু চারিদিকে লেগ থাকে, এই জন্য শুধু উপর থেকে লেগে হিট দিলেই হয়। বাট এটা যেহেতু বলটা নিচে এবং উপরেও একটা পার্ট আছে, এটা যেমন উপরের অংশ, নিচে হচ্ছে বল, তার নিচে হচ্ছে মাদারবোর্ডটা, তাই না? এই কারণে দুই পাশ থেকে সমানভাবে হিট দিতে হবে, হিটটা সমানভাবে হইতে হবে।
তাহলেই কেবল একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত টেম্পারেচারটা যখন উঠবে তখনই কেবল এইটা চিপটা খোলার জন্য তৈরি হবে। দেন এইটা যে দেখলাম তাহলে নিচের হিট কই, এই অংশটা দিয়ে আমাদের নিচ থেকে হিটটা জেনারেট হয়। ও মানে নিচ থেকেও বাতাস আসে তো? হ্যাঁ, দুই দিক থেকে সমানভাবে হিটটা দিবেন, নাহলে কিন্তু আমরা কম্পোনেন্ট তুলতে পারবো না। হ্যাঁ, এইখানে তো দেখলাম হিটার, তাহলে এইখানে হিটার কথা, এইখানে দেখেন এই যে 6টা কয়েল, 1 2 3 4 5 6, এই পাশে 3টা মিলে হচ্ছে বাম মানে লেফট হিটার, এই পাশে 3টা মিলে হচ্ছে রাইট হিটার। আমরা যখন অন করি কাজ করি তখন এই 6টা মিলে এইখান থেকে হিট জেনারেট করে আর এইখান থেকে একটা হিট জেনারেট হয়। এই দুইটা মিলে যখন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত হিটটা আসে তখনই আমরা, এখন কথা হলো যে কখন বুঝবো যে এটা হয়েছে, সেটা হচ্ছে যে এটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ওই পর্যন্ত ওঠার মানে শেষের কাছাকাছি আসার আগে আমরা টুইজার দিয়ে চেক করবো যে বলগুলো গলছে কিনা, তখন দেখে আমি দেখাবো। আচ্ছা, টেম্পারেচারটা কি আমাদেরকে সেট করে দিতে হবে? হ্যাঁ, আমি বলবো ওই পর্যায়ে যাবো। তো ওই যখন আসবে তখন আমরা এরকম আস্তে করে টাচ করে দেবো, যে যদি দেখি যে গলছে, গললে কিন্তু চিপটা আস্তে আস্তে নড়বে। বলগুলো নরম হয়ে গেলে চিপটা আস্তে আস্তে নড়বে, তখন বুঝবো। তখন আমার এই জিনিসটা সরাই দিয়ে চিপটা তুলতে হবে। এখন এর আগে আসি দেখি এগুলো মুভ করে কিভাবে। এই যে এইটা দিয়ে আপনার এটা উপরে নিচে নামানো যায়, ঠিক আছে? আর এই জিনিসটা কতটুকু নামবে সেটা সেট করা যায় এটার মাধ্যমে। ধরেন এইটুক নামছে, হ্যাঁ, এবং দেখতে হবে যে এই যে এই জিনিসটা কিন্তু স্ট্রেট হইতে হবে, এইটুক হইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এক সাইডে, এইটা দিয়ে আবার কিন্তু সামনে পিছনে করা যায়, কারণ আমাদের সব মাদারবোর্ডে তো চিপ একই জায়গায় থাকে না, সামনে থেকে পিছনে থেকে কিন্তু আমাদের যেই চিপটাই আমরা চেঞ্জ করি না কেন সেটাকে এই উপরে আর নিচে এই মাঝ বরাবর রাখতে হবে। যে কারণ কি, উপর থেকে হিট পড়লো এক জায়গায়, নিচের হিট পড়লো আর জায়গায়, তাহলে কি চিপ উঠাইতে পারবো না। তাহলে দুইটা এক জায়গায় হিট দিতে হবে। এইটার কি কোনো সাইজ হয়? না, ওইটা ফিক্সড, ওটা নিয়ে চেঞ্জ করা, ওইটাও খোলা যায়, ঠিক আছে, ওইটাও খোলা যায়, কিন্তু ওইটা আমরা চেঞ্জ করব না, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটা সাপোর্ট। এটা কেন সাপোর্ট? কিছু কিছু বোর্ড আছে আমার দেখা যায় একটু লম্বা হয়ে যায়, একটু লম্বা, সেক্ষেত্রে আমরা যখন হিটটা দেই না তখন বোর্ডটা কিন্তু হালকা নরম হয়ে বাঁকা হইতে চেষ্টা করে। এখন আমার চিপটা এরকম থাকলে বলগুলি দেখেন প্রপার হইতে বসবে, কিন্তু এখন যদি বোর্ডটা বাঁকা হয়ে এরকম হয়ে যায়, চিপ এই পাশে বসলে এই পাশে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। এই জিনিসটা হলে তো আমার বোর্ডটাও কাজ হলো না, আমার চিপটাও আমার নষ্ট হলো হিটের কারণে। এই কারণে বোর্ডটা যাতে বাঁকা হয়ে না যায় সেই জন্য নিচ থেকে একটা সাপোর্ট যে বোর্ডটাকে ধরে রাখে। তবে এই বোর্ড আর এটার মাঝখানে এই সামান্য এতটুকু গ্যাপ রাখতে হবে যাতে হালকা একটু বাঁকা হওয়ার সুযোগ পায়, কারণ বোর্ডটা একটু নরমালি একটু হলেও বাঁকা হবে, যাতে বেশি পরিমাণ বাঁকা না হয় এই জন্য কিন্তু সাপোর্টটা দেয়া, ঠিক আছে। আর এখন বোর্ডের সাইজ যেহেতু সেম না, তাইলে আমার এই ট্রেটাও তো মুভ করতে হবে, আর বোর্ডের এক এক বোর্ডে এক এক জায়গায় চিপ। এই দেখেন এই দুইটা জিনিস ইন্ডিভিজুয়ালি নড়াচড়া করা হবে, ঠিক আছে। প্লাস এই দুইটা নড়াচড়া করলাম, কিন্তু দেখা গেলো যে আমার হইতেছে না, তাইলে আমার এই লকটা খুলে এই পুরো ট্রেটা নাড়াবো, ঠিক আছে। যেখানেই সেট করতে চাও সব হ্যাঁ, প্রপার হইতে সেট করতে হবে। ধরেন আসসালামু আলাইকুম, এইখানে যখন ডেস্কটপ বোর্ড বসানোর জন্য সহজ, এই যে দেখেন একটা খাঁজ কাটা আছে ডেস্কটপ বোর্ডটা। আমি আরেকটা কথা মনে রাখবেন, চেষ্টা করবেন চিপটা যখন তুলবেন সেটা চেষ্টা করবেন আপনার দিকে কাছে থাকে, যাতে এক্সারসাইজ করতে হবে, কারণ এটা দিয়ে কিন্তু প্রায় 200 ডিগ্রি প্লাস টেম্পারেচার ওঠে, 200 ডিগ্রি প্লাস। শেষ আর তুলে দেবো। এখন এই মাদারবোর্ড কি পুড়ে যাবে না, মাদারবোর্ড কিন্তু ওই টেম্পারেচার নেওয়ার মতো করেই আছে, কিন্তু সব মাদারবোর্ডে কিন্তু আবার সেম না, কোনোটার বেশি টেম্পারেচার লাগবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, সেলসিয়াস, পানি ফুটে হচ্ছে 100 ডিগ্রি, তার ডাবল টেম্পারেচার। আরও কিছু বেশি লাগে 220 25, এটা চিপের উপর নির্ভর করে, গেমিং চিপগুলো আরও বেশি লাগে। এটার মাদারবোর্ডের এই টেম্পারেচারটা সেট করা হয় মাদারবোর্ড প্লাস চিপের ধরন অনুযায়ী আমাদের টেম্পারেচারটা সেট করতে হয়। এখন ধরেন ডেস্কটপটা কি, এই যে দেখেন খাজে বসাইলাম, স্যার এই যে মাদারবোর্ডে স্যার কম বেশি টেম্পারেচার না, এটা বুঝবো কীভাবে? বলতেছে এই দেখেন এটা কিন্তু এবার ধরে বসায় দিতে পারতেছে, কিন্তু ল্যাপটপ বোর্ডে যখন আসবে,
ল্যাপটপ পোর্ট এমনি বসাইতে পারতেছি না, এইখানেও পোর্ট, এইখানেও পোর্ট, তখন কি করবো? ল্যাপটপ কি কাজ করবো না? অবশ্যই কাজ করবো। সেই জন্য আছে কি আমাদের এই জিনিসগুলো আছে। সব দিক দিয়ে ওটা তো সহজ না, এগুলো কাজের মধ্যে বসাই দিয়ে গেলাম। হ্যাঁ, ডেস্কটপটা সহজ। এইটাকে আবার এইগুলো কিভাবে বসায়, তাই না? আমি বসাই তবে দেখ। ল্যাপটপের চিপস আছে এরকম একটা দিলে ভালো। না, ল্যাপটপগুলো করা যাবে না, নষ্ট করা যাবে না এখন। আর এইটা কলম, এটা কীভাবে বসাবো? এই দেখেন প্রত্যেকটা জায়গায় ছিদ্র আছে। এই ছিদ্রগুলোতে আমরা আটকাবো কীভাবে? ধরেন আমি চিপটা খুলবো, এখানে কোনো নাটটা এই দেখেন, এই দিলাম, আটকে গেছে তো। দিলাম এইখানে, এটাকে দিলাম ধরেন এইখানে দিলাম, আর এটাকে এইখানে। ফার্স্টেই টাইট করা যাবে না, আগে আমাকে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। ধরেন এই সেন্টারে আনবো, কথার কথা। প্রথমে আগে এগুলোকে হালকা লক করবো যাতে এর পজিশন থেকে লড়ে না যায়। এরপরে করবো কি, তিনটা সাইড যখন লক হয়ে যাবে, হ্যাঁ তিনটা সাইড যখন লক হয়ে যাবে, এরপরে করবো কি, এই যে এটা লুজ রাখছি না, এটাকে একটা টান দিব, লাস্টে নিয়ে যাবো। এর আগে এইটা লক করতে হবে, এটা যাতে না লড়ে, এগুলোও লক করে নিতে হবে, কারণ নাহলে এই লড়ে গেলে কিন্তু সব নড়ে গেলে শেষ। এরপর করবো কি, এই কোণাটা আটকাই দিব, এরপরে এইটা একটু লুজ করে এটা ঠিক করে আটকাই দিব, আর এইটা দিয়ে এইখানে সাপোর্ট দিই। এখন দেখেন, ধরেন এখন কিন্তু একটা শক্ত অবস্থানে আছে, ধরে দেখেন, দেখছেন? এখন কি অত জোরে তো আর চাপ দিব না, চাপ দিলে ভেঙে যাবে। এই যে। ইচ্ছা করে বাংলাদেশ ছাপ দেওয়া ভাঙা আর যায়। যদি এটা যদি এখন এরকম লড়তো তাহলে কিন্তু হইতো না। কিন্তু এটা নিচে তো আর সাপোর্ট নাই, দেখা যদি হয়ে যায়। একটু আছে তো সাপোর্ট এটার লাগি আছে। এইটা আছে। আর ল্যাপটপের মাদারবোর্ডে চিপ রিপ্লেস করা কিন্তু খুব সেন্সিটিভ, কারণ এটার দুই পাশেই কম্পোনেন্ট। এগুলো তো মানে কয়েল মনে হইতেছে। হ্যাঁ, সেটাই তো বললাম শুরুতে। এই তিনটা কয়েল মিলে লেফট হিটার, এই পাশে তিনটা মিলে রাইট হিটার। এটা হচ্ছে এই বসানোর সিস্টেম। এটার মধ্যে তো চিপ নেই, এটা কীভাবে করবো? এটা দরকার নেই, আমরা ডেস্কটপেরটাই দিয়ে দেখব। এবার এটা খুলি, এই কাজ শেষ হয়ে গেলে সুন্দর আমরা এরকম লুজ করে খুলে ফেলতে পারবো। ল্যাপটপের একটু সমস্যা। ল্যাপটপ খুব সেন্সিটিভ। ওদিকে না, এইদিকে ঘুরে আবার সুন্দর সাইজ করে দেবে, ঠিক আছে? এখন ধরেন আমরা এইটা বসাবো, আমাদের টার্গেট কোনটা? এইটা না? এই সকেটও খোলা যায়, মানে আমরা এই সকেটও রিপ্লেস করা যায়, কিন্তু আমরা খুলবো মূলত এইটা। এইভাবেই আমরা সেট করতেছি, ঠিক আছে? তারপরে এই যে এটা দিয়ে আগে নামায় দেখ, আবার এখানেও দেখবো যে এই যে বেকাতারা হয়েছে কিনা, ঠিক আছে? আগে এই নামায় দেখলাম, এইটুক হাইট মেনটেন করলে ঠিক আছে। কিন্তু আমি যদি আরও নিচে নামাইতে চাই, দেখেন এইটা লুজ করলাম, ও কিন্তু আরও নামলো। সরাসরি করে যাবে না না? না, এই যে লক, এখন আপনি সারাদিন চেষ্টা করলেও নামাইতে পারবেন। এখন যদি আমি আরও নামাইতে চাই তাহলে আরও নামাইতে পারবেন, কিন্তু অত কাছাকাছি দেওয়া যাবে না। তাহলে আমাদের কী করতে হবে? এটা আটকাই দিই, দেখছেন? এতটুকু হাইট হলে ঠিক আছে। এখন ধরেন আমার চিপটা কিন্তু এই পাশ থেকে দেখতেছি একটু সাইডে, ওই পাশে আগে নিচে ঠিক করতে হবে। ধরেন নিচে ঠিক আছে, লক করে দিলাম, এটা লক করে দিলাম যাতে না নড়ে। এখন আমার এই জায়গাটাও স্ট্রেট আছে, কিন্তু চিপটা কিন্তু এদিক থেকে কই আর একটু সামনে আসবে না। আমরা ইচ্ছা করলে এই যে নজলটা হালকা একটু দিলাম, এখন একটু বামে যাবে না, দেখেন সেন্টারে পড়ে নেই। তাহলে কি করব? এই ট্রেটা খুলে সোজা থেকে দেখতে হালকা এই হয়ে গেছে। এখন হলো বসাইলাম এটার মধ্যে। এখন দেখেন এটার পাশে কিছু প্লাস্টিকের জিনিস আছে, এগুলো অনেক সময় গলে যায় না, বাট লাল হয়ে যায়। এগুলো সেভ করার জন্য আমরা কী করতে পারি? একটা ওই যে ইন্ডিকেটারের ব্লেড, ধরেন আমরা অনেক সময় ইন্ডিকেটারের ব্লেড, তারপর টিনের জিনিসপত্র ফেলে দিই। ধরেন এই অংশটা, এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। কেমন? এটা বড়টা আর কি। হ্যাঁ, ধরেন এইখানে এই যে ছাতা বোর্ডগুলোর সিরিয়াল দেওয়া আছে, এখন ওইটার গায়ে যাতে হিটটা না লাগে, তাহলে কী করবো? এইভাবে দিব, হ্যাঁ
দিলাম, তাহলে এখন কিন্তু আর ছাতা পরে হিট লাগলো না। আর কি করলাম, এইখানে এই একটা দিলাম, এখন আর হিটটা এই পাশে আসলো না, এইটুকু ও কাভার করলো। এখন কথা হলো যে এইটার জন্য যে টেম্পারেচার সেটিংস সেটা কোথা থেকে দেখব। আরেকটা জিনিস মনে করেন, এটা যখন গরম হবে আশেপাশের কম্পোনেন্ট কাছাকাছি যে ছোট কম্পোনেন্ট আছে ওইগুলোও কিন্তু গরম হবে। কিন্তু ধরেন আমি টুইজার নিলাম, গরম হয়েছে, এটা উঠানোর জন্য প্রস্তুত, ধরতে গেলাম, স্লিপ কাটলো, আচ্ছা তখন কি হবে, এই যে আশেপাশে যে নরম হয়ে এই যে কম্পোনেন্টগুলো নরম হয়েছে না, ওইগুলো সমস্যা করবে, সব তো উঠে যাবে। স্লিপ কাটলে সব সহজ চলে যায়। তাহলে কি হলো আপনার একটা শেষ। যে উদ্দেশ্যের জন্য করলাম এখন পুরোটাই নষ্ট করে ফেললাম। মদর উঠে যায়। এখন একটা পসিবিলিটি আছে, ডায়াগ্রাম দেখে একটা একটা আমার রেজিস্টারের মান ক্যাপাসিটার মান দেখে দেখে নতুন বসানো, কিন্তু সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সাবধান থাকতে পারি। কীভাবে সেটা করতে পারি, যেহেতু এটা অনেক হিট জেনারেট হয়, আমরা ইউজ করবো টুইজার দুইটা। কী কারণে দুইটা, যখন উঠানোর মতো অবস্থায় চলে আসবে একটা টুইজার আমি এইখানে ধরবো, তাহলে কি আর ওদিকে স্লিপ কাটলো না, ওইটা দিয়ে সাপোর্ট দিলাম, এখান থেকে এটা ধরে উঠাইলাম, উঠানোর পর এখানে সরাই। যাতে ওটা সরে না যায়, এই জন্য আমরা এখানে একটা সাপোর্ট দিয়ে এটা দিয়ে ধরে সাপোর্টটা দিলাম, বলে এটা তো সাবধানের সাথে মানে উঠাইতে হবে, এখানে হাত না লাগে, এখানে হাত না লাগে, কারণ এখানে প্রচুর গরম হবে, একটু পরেই দেখাবো, অনেক গরম হবে, একদম অনেক গরম হবে। কঠিন একটা কাজ, সাবধানের সাথে করতে হবে। হাত উঠে কি মানে একদম টাচ মনে করা যাবে না। না না, এখানে টাচ করবেন কেন, আপনি এইভাবে ধরবেন, আপনি এখানে টাচ করে করতে যাবেন, একটু পরে টের পাবেন, একটু পরে টের পাবেন, দেখা যাচ্ছে। এখন ধরেন সাপোর্টটা থাকলে ভালো হতো। প্রোটেকশন দিলাম, এইটাই দিলাম, এখন এইটাও নামানো হলো। এখন হচ্ছে মেশিনটা অন করার পর এই যেখানে এই পাশে একটা সার্কিট ব্রেকারের মতো সুইচ আছে, এই পাশে হচ্ছে অফ, ওই পাশে অন। এইখানে দেখেন একটা ফ্যান আছে সিলিন্ডারের মতো, দেখেন লম্বা না, এখন চুপচাপ এই যে ঘোরা আরম্ভ করছে। এখন এখানে হাত দেন, দেখেন এখানে হাত দেন, বাতাস বের হইতেছে, নর্মাল বাতাস, ও গরম বাতাস দেয় না। ওর কাজ হচ্ছে, ওর কাজ হইতেছে আমরা কোন একটা চিপ খোলার পরে এই স্পেসটাকে ঠান্ডা করা। আর যখন নতুন একটা চিপ বসাবো, চিপটা যখন বসে যাবে যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়, কাজের উপযোগী হয়, এই জন্য তো ওখানেও একটা নির্দিষ্ট টাইম মধ্যে বাতাস দিবে। ঠিক আছে, এখন আসেন এই যে অন করার পরে আমার এই ডিসপ্লেটা আসছে, এখানে দেখেন বিজিএম মেশিন হচ্ছে, এটা কি অটো কন্ট্রোল হবে? এটা অটো কন্ট্রোল হবে, টাইমিং দেওয়া আছে। এখন দেখেন এখানে এই যে বিজি মেশিনের মডেলটা দেওয়া আছে ZM5830, তাই না? এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে সেটআপ। এখন অপারেশন কখন ইউজ করব, সেটআপ কখন ইউজ করব, একটা প্রশ্ন আসতে পারে না? সেটআপ হচ্ছে, আর এই যে টেম্পারেচারের ব্যাপারটা সেটা দেখায়। এখানে একটা পাসওয়ার্ড আছে, কমন পাসওয়ার্ড এগুলো। এই যে সেটআপের এখানে আসছে, এইখান থেকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন চিপের জন্য আলাদা আলাদা টেম্পারেচার সেট করতে পারি। এই মেশিনটা যখন কেনা হয় এটার সাথে একটা ম্যানুয়াল দেওয়া হয়, কী ধরনের চিপের টেম্পারেচার সেটিংসটা কীরকম হবে সেইটা সেট করা যায়। ধরেন এই যে দেখেন, প্রথমে যাবো কোথায়, কোনো নতুন টেম্পারেচার সেট করার জন্য যাবো কোথায়, মেনুতে এই যে দেখেন টেম্পারেচার সেট। এখন এইখানে দেখেন টপ টেম্পারেচার, বটম টেম্পারেচার, দেখেন এই যে এখানে 180, 180, 185, 185, মানে প্রত্যেকটা সেগমেন্টে ওর সেম টেম্পারেচার দিতে হবে। পরে দেখেন টাইম, এই টেম্পারেচারে যখন আসবে 30 সেকেন্ড, টাইমটাও দেওয়া আছে। টাইম কিন্তু দুইটাই সমান হইতে হবে, দুইটা টেম্পারেচার টাইম সব সমান হইতে হবে, বুঝতে পারছেন? অ্যান্ড চিপ ভেদে আমার এই সেগমেন্ট কম বেশি হবে। কোনোটা দেখা যাচ্ছে 60টা সেগমেন্ট লাগতে পারে, গ্রাফিক্স চিপে 60টা সেগমেন্ট লাগতে পারে, কোনোটা 6টা সেগমেন্ট লাগতে পারে, তাই না? এটা চিপের উপর ডিপেন্ড করে। এখন এখানে যদি ধরেন আমি নাম দিতে চাইলাম একটা, যে 61 চিপ নাম দিলাম, বা অন্য একটা নাম দিলাম, যেই চিপটাই সেট করবো ওইটার জন্য একটা নাম দিলাম, দেওয়ার পরে এইখান থেকে ওকে দিব, ওকে দিলে টেম্পারেচার সে হইলো। এখন আমি যদি এইখানে কোনো একটা টেম্পারেচার চেঞ্জ করতে চাই, ধরেন এই লাস্টেরটা 225 করবো, এখানে 25 করলাম, ওকে দিলাম, তাহলে নিচেরটাও সেম রাখতে হবে। এটা কিন্তু নখ দিয়ে টাচ, হাত দিয়ে টাচ করলে হয় না, কলম টলম এটা না কলম এখানে এই ডিসপ্লেটা কলম দিয়ে ইয়ে করলে নষ্ট হবে, নখ দিয়ে টাচ করবেন। এই যেটা চেঞ্জ করলাম, তাই না? জাস্ট কি করবো, সেভ ডাটা। কি বলছে, অলরেডি এই নামে একটা আছে, ওইটাকে ওভার, যেহেতু ওইটাই এডিট করলাম এই জন্য কি বলছে, ওভার রাইট দ্য কারেন্ট, ওই আগের ইয়েটাই যে আমরা বলি না যে সেভ দ্য
ওভাররাইট দ্য এক্সিস্টিং ফাইল বলে না, ঠিক সেম। ও ডেটা ইয়ে করতে পারে, সেভ করে রাখতে হ্যাঁ পারে। দেখাই, এই যে এখানে ধরেন এটা চেঞ্জ করে ফেললাম, এইটা গেল সেট আপের কাজ, যে আমার চিপের ধরন অনুযায়ী এটা সেটিং করতে পারি। এখন আসি অপারেশন। অপারেশন হচ্ছে কি, ওই যে আমরা যে চিপ যে রিপ্লেস, এটা তো একটা কাজ বা অপারেশন, ওইটা যখন করবো তখন হচ্ছে কি আমাদের অপারেশন। অপারেশনও দেখেন সেম একটা ডিসপ্লে না, এইখানে হচ্ছে আমি যেই চিপটা তুলবো সেই চিপের মডেলটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে অটোই টেম্পারেচারটা মানে রেডি হয়ে যাবে। যেমন এখানেও মেনু, ওইখানে দ্বিতীয়টায় দেখছি কি সেট টেম্পারেচার, এখানে হচ্ছে ভিউ ডাটাবেস। ভিউ ডাটাবেসে এখন এই ডাটাবেসে কোনটা সিলেক্ট করব, এই জন্য এখানে যাব হচ্ছে সিলেক্ট। সিলেক্টে গেলে দেখেন এই নামগুলি আমার সেভ করা আছে, প্রত্যেকটার জন্য আলাদা টেম্পারেচার সেট করা আছে। এখন ধরেন আমি এই চিপের জন্য আমি করলাম কি এটা দিলাম, তারপর দিতে হবে কত ইনপুট। এইখানে দেখবেন ওটা আসছে কিনা, যেটা সিলেক্ট করছি ভিজিএ নেমের এখানে আসছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসবেন এখানে দেখেন টেম্পারেচার দেয়া, দেখছেন 200 পর্যন্ত আছে। এই 220 উঠবে, পরে সেগমেন্ট 6 যায় একটু টেম্পারেচার কমে, ওইখানে আবার 15 সেকেন্ডের জন্য থাকবে। এই শেষ হওয়ার পরে টেম্পারেচার অটোমেটিক নামতে আরম্ভ করবে, তখন এটা সিগন্যাল দেবে অটোমেটিক। এরপরে এই যে আমি এই সেট করলাম, ওখানে শো করলো। এবার ব্যাকে আসার পরেও যদি দেখি যে শো করছে, তখন যাই আমি কী করবো, এইটা দিয়েও স্টার্ট করতে পারি, অথবা এই স্টার্ট লেখা আছে এখানে টাচ করে দেবো, দেখছেন একই সাথে চলে আসছে। আর এই একটা সুইচ আছে, সেটা হচ্ছে লাইট। এই লাইটটা দিয়ে আমরা দেখতে পারি যে চিপটার কন্ডিশনটা দেখতে পারি ইচ্ছে করে। না ঠিক আছে, এখন কিন্তু গরম হইতেছে। এটার মধ্যে কি সব চিপের একটু না। ইনফরমেশন দেওয়া আছে? একটু দেন না, সামনে কোনো কিছু আছে না, মাজিদ ভাই আছে না, তাহলে অল্প একটু লিড, এতটুকু লিড মাজিদ ভাই রে বলেন দিবে। স্যার এটাতে কি সব চিপের ইনফরমেশন দেওয়া আছে, যে কোন চিপে কোন টেম্পারেচার ইউজ করবো, কেউ সেট করা আছে, সেট করা আছে, অটোমেটিক হয়ে যাবে। এই দেখেন এইখানে দেখেন একটা হলুদ একটা লাল, আমরা ক্রিকেট খেলার ইয়ে দেখছি না, গ্রাফ, এক দল খেলছে তার ইয়া আরেকটাকে উপর দিয়ে। এখানে দেখেন সবুজটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা চিন্তা করবো শুধু টপ টেম্পারেচার আর বটম টেম্পারেচার, ঠিক আছে? ওইখানে দেখেন হলুদ এবং লাল দুইটা কিন্তু একই সাথে সেম, কাউকে কিন্তু দেখেন ভালোভাবে খেয়াল করলে দেখবেন হলুদ লাল একসাথে উঠতেছে, ওই যে গোড়ায় লালটা দেখছেন, তার মানে দুইজনের টেম্পারেচার সেম। এবার এখানে হাত দেন দূরে, আরেকটা জিনিস, এই যে এই টাইপের সলিড ক্যাপাসিটর যদি চিপের কাছে থাকে অবশ্যই সেটা খুলে নেবেন, নইলে গরম হয়ে কি বুলেটের মতো ঠাস ঠুস করে ফুটে যাবে। হয় প্রোটেকশন দিবেন, প্রোটেকশন দিলেও অনেক সময় ফুলে যায়, আর না হলে করবেন কি খুলে নেবেন, খুলে নিলে ভালো হবে। হ্যাঁ প্রোটেকশন দিয়ে নেবেন যাতে ক্ষতি না হয়। ডাক্তার কত দূর উঠলে হ্যাঁ বলবো। ধরেন এই দাগটা যখন উঠতে উঠতে এই 200-র কাছাকাছি চলে আসবে, এই যে এখন হাতের চিহ্নটা দেখেন এখানে যখন আসবে, তখন আমি দেখবো যে আসলে এটা নরম হয়েছে কিনা। এখন কথা হলো এটা তো নিচের বলটা গলার পরে এটা ওঠার জন্য উপযুক্ত হবে, তাই না? আমি এই চিপটা যখন খুলে ফেলবো, পিসিবির মধ্যেও কিন্তু বল এলোমেলো থাকবে। এখন আমি নতুন একটা চিপ যদি ওখানে বসাইতে চাই, তাহলে কিন্তু বসাইতে পারবো। তাহলে কী করতে হবে, ওই জায়গাটা আমার সুন্দরভাবে ক্লিন করতে হবে, যাতে আরেকটা চিপ নতুন চিপ যখন বসাবো বলের নিচে তো বল, এই বলটা যাতে এখানে প্রপারভাবে বসাইতে পারি, এর জন্য আমার ওই ক্লিন করতে হবে। সেটা আমরা ওই যে রেডি রাখছি আগেই, এখানে যাই দেখাবো। আরেকটা জিনিস, চিপটা আমি যখন এটা দিয়ে দেখবো যে নরম হয়ে গেছে, আমরা এইটা উঠায় সরাই ফেলবো একদিকে, নাহলে হবে কি আমি এটা উঠাইতে গেলাম, গেল আটকে, আবার ঠাস করে পড়ে গেল, অন্য কম্পোনেন্টের ক্ষতি হতে পারে। স্যার কতক্ষণ সময় নেবে? এই যে বললাম যে এই যে 200-র কাছে এই দিকে, এই বরাবর এই যে হাতের চিহ্নটা না, এইখান পর্যন্ত যখন আসবে তখন আমি চেক করবো যে আসলে নরম হয়েছে কিনা। ওই চিপসের উপর কি পেস্ট দেওয়া যাবে? তোলার সময় দিতে পারেন। হলুদটাই হলুদটাকে বুঝে দেবে। হ্যাঁ বটম টেম্পারেচার, লালটা হচ্ছে উপরের টেম্পারেচার। দেখছেন নড়াচড়া করতেছে, এই উঠাইলাম, এদিকে সরাই দিলাম, এইদিকে সাপোর্ট দিব, তারপর এটাকে নিচ দিয়ে ধরে এই উঠায় ফেলা যায়।
এই সাথে সাথে এই ক্লিনটা করতে হবে গরম থাকা অবস্থায়। এই যে দেখেন আমি স্টপ করে দিলাম, দেখছেন নয়েজ, এখন ওই যে ফ্যানটা চালু হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য। এখানে এসে সবাই চলে আসে। যত দ্রুত সম্ভব গরম থাকা অবস্থায় এই সোল্ডারিং পেস্ট একটু অন্ধকার ছাড়েন যাতে দেখতে পারি, এবং এই পেস্ট দিতে গিয়ে আবার কম্পোনেন্ট হারায় ফেলেন না, কারণ এগুলো নরম না, এই দেন গুঁতা দিলে হ্যাঁ, নড়ে জাস্ট যাবে। বলটা পরিষ্কার করে ফেলাবো আর কি। হ্যাঁ, কারণ যাতে তুলতে পারি আমরা। এই ক্লিনিং কাজটা করার জন্য কিন্তু খুব ভালো মানের লিড লাগে। লিড যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বলগুলো উঁচা নিচে হবে, ক্লিন হবে না প্রপারলি। আর এটা একদম এই যে মেশিন থেকে নামায় সাথে সাথে ক্লিন করে ফেলতে হবে। গরম আবার থাকা অবস্থায় হ্যাঁ, এই ক্লিন করতে যাই আবার এই যে এক্সট্রা লিডের সাথে বা এই যে যাতে অন্য কম্পোনেন্ট উঠে না যায়। তারা ওই চিপস কি করা লাগবে? চিপস নাকি চিপ মাইক্রোওয়েভ চিপস অনেকগুলো চিপস। এই যে আবার পরে একটু এই দেন এটা হচ্ছে থিনারের কৌটা, এই যে এরকম চাপ দিলে থিনার বের হয়। এই দেখেন এই জায়গায় কিন্তু উঁচা নিচে হয়েছে, এখানে কিন্তু ক্লিন হয় না, এই হাতে বাজে এখানে মসৃণ হয়েছে। একটু ঠান্ডা হোক তারপরে দেখতে পাবেন। আমি একটু পেস্ট দিই এই জায়গায় ক্লিন করার জন্য। এখন ক্লিন হয়ে গেছে না? এখন ওই যে প্রকাশ বললো যে চিপ কি করতে হবে, আমরা চিপটা কখন খুলবো? চিপটা যদি নষ্ট থাকে তখনই আমরা কেবল খুলবো। ডায়াগনোসিস করে ভালোভাবে বুঝতে হবে যে আসলে চিপটা নষ্ট কিনা। অনেক সময় আছে চিপটা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু আমরা এই জিনিসটা রিপ্লেস করবো এটা দিয়ে। এখন এইটা তো আর বসাবো না, যেহেতু এটা নষ্ট, এটা তো বসানোর প্রয়োজনই নাই, এটা নষ্ট। তখন আমরা নতুন একটা চিপ যাতে বসাইতে পারি এই জন্য কিন্তু এই ক্লিনিং প্রসেসটা করলাম। এইখান দিয়ে ধরে তারপরে ম্যাগনিফাই দিয়ে দেখেন এই জায়গাটা কিরকম ক্লিন হয়ে গেছে। চিপটা এইদিকে ধরবেন, এইদিকে ধরবেন, এই জায়গায় ধরে ম্যাগনিফাই দিয়ে এখানে দেখেন। চিপটা বসানোর জন্য কোনো ধরনের বলি শেষ করি আগে এইটুক দেখা শেষ করে আমরা পর্যায়ক্রমে আসি সামনে। ক্লিন হয়েছে তো। দেখেন কোনো পাশে বলটা থেকে আছে কি? দেখেন, গরম কিন্তু সাবধানে ধরেন। হ্যাঁ, অফগান ইউজ করলে একটু সাবধানে ইয়ে করতে। এখন কিন্তু এটা চিপ বসানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন আস্তে এইদিকে গরম, এইদিকে ধরেন, বোর্ডটা কিন্তু গরম থাকবে। এই কাজ করার জন্য কিন্তু সাবধান থাকতে হয়, সাবধানে হ্যান্ডেল করতে হয়, অন্যথায় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, কারণ অতিরিক্ত গরম থাকে তো। এই সময় কি এখানে টাচ করা যাবে? গরম ঠান্ডা হয়ে গেলে টাচ করতে পারবেন, সমস্যা নেই। আর এটা আর গরম থাকতেই কিন্তু এই ক্লিনিং প্রসেসটা করতে হবে সোল্ডারিং। তারা কিন্তু তোমাকে ক্লেম করবে যে এটা কেন করতে হয়েছে, এই ফুলসে কেন, তার মানে তুমি ওভার হিট করছো। আর এই প্রসেসরটার দাম তো অনেক, এটা হয়তো বা একটা কি টাইপের প্রসেসর, গায়ে বল আছে, কিন্তু একটা মেইন প্রসেসর হলে তো এটার দাম তো অনেক। এটা তো ক্লিন করে ফেলছি। তাহলে এই যে এটা হাত তো দেন, নষ্ট এবার হাত হয়ে গেছে, এবার হাত দেন, ঠান্ডা হয়ে গেছে। কোয়ালিটি থাকবে না, তো বল উঠে গেছে সব। সাবধান থাকবে। উপরে এক্সট্রা লিডটা উঠে গেছে, জাস্ট এই খালি চোখে দেখলে মনে হয় বল আছে এরকম এরকম। ধরেন আমরা একটা নতুন চিপ নিলাম, নতুন চিপের নিচে কিন্তু বল এরকম সুন্দরভাবে তৈরি থাকবে, যেহেতু এটা মেশিনে তৈরি। তখন দেখেন এই যখন চিপ আবার নতুন বসাইতে হবে, আমার সেম প্রসিডিউর মেনটেন করতে হবে। এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখেন চিপের গায়ে এইখানে দেখেন 3 দিকে গোল একটা মার্ক, কিন্তু এই কর্নারে দেখেন একটা 3 কোণা মার্ক আছে। পিসিবিতেও কিন্তু 3 কোণা একটা মার্ক আছে। তো এই চিপটা যখন বসাবো, চিপের ডিরেকশন পিসিবির ডিরেকশন কিন্তু সেম হতে হবে, নাহলে কিন্তু চিপটা কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। শর্ট হয়ে যেতে পারে তাই না? হ্যাঁ জি, কারণ এটা পিনের কনফিগারেশন কিন্তু আলাদা।
তো আমি যদি এবার অন্যদিক ঘুরাই দিই, দেখা গেলো আমার পজিটিভের জায়গায় গ্রাউন্ড পিন বসে গেছে, কাজ করবে না কিন্তু। আর এখানে যখন নতুন একটা চিপ বসাবো, এটা তো ক্লিন করে থিনার দিয়ে পুরো পরিষ্কার করে ফেলছি, কোনো আঠা আঠা নেই। এরপরে যখন নতুন একটা চিপ বসাবো, তখন আমাদের হালকা একটু পেস্ট ইউজ করতে হবে, যাতে এটা যখন বসানোর পর হিটে নিচের বল এবং এই চিপের বলটা গলে একসাথে অ্যাডজাস্ট হয়ে বসতে পারে, ঠিক আছে? স্যার তাহলে আমরা ওই চিহ্নটার 1 নাম্বার পিন হিসেবে ধরতে পারি? হ্যাঁ অবশ্যই, এটা কি পরিমাণ দিতে হবে মানে খুব সামান্য, সামান্য পরিমাণ? অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে হবে কি বলগুলো ঘষে এই চিপটা খালি ভাসতে থাকবে, আরেকটা লাগাই অ্যাডজাস্ট করে দিন। শর্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে অতিরিক্ত পেস্ট দিলে। এটা কি বলেছে, থার্মাল পেস্ট? না, সোল্ডারিং পেস্ট, সোল্ডারিং পেস্ট। খুব সামান্য ইউজ করতে, বেশি দেওয়া যাবে না। আপনার ওই যে পিসিতে বা প্রসেসরের নিচে দেওয়ার জন্য থার্মাল পেস্ট হচ্ছে প্রসেসর ঠান্ডা রাখার জন্য। রিডিউস হ্যাঁ, ওইটার উপরে দিলেই হয়, ওই যে উপরে যেইটা। এগুলোর অবস্থা তো খারাপ হয়ে গেছে আশেপাশে। এগুলো হচ্ছে যে এর আগে যারা এই যে আইসি খোলা লাগানো প্র্যাকটিস করছিল ডেস্কটপের লেভেল 3, একটা মাথার তখন অনেক হয়েছে। কয়বার খুলছে স্যার, মানে এইটা আজকে আরো 2বার খুলছে। চল। টেম্পারেচারটা আমরা কত রাখবো আগের মতোই? ওই যে সেট করা আছে এই চিপের জন্য, প্রত্যেকটা চিপের কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, আমি কিন্তু আগেই বলছি। এর চেয়ে বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। বেশি হইলে চিপ নষ্ট হয়ে যাবে, পিসিবি নষ্ট হয়ে যাবে, আর কম হইলে চিপটা বসবে না। আগে এই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব যে আমার জায়গাটা ঠিক মাঝখানে বসছে কিনা, কারণ কি আমি চিপ বসানোর পর যদি এটা ঠিক করতে যাই চিপটা নড়ে যাবে কিন্তু, এই জন্য আগেই আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। এবার ফিক্সড হয়ে গেলে এটা সরাই দিব। এই যে চিপের ধরুন এই যে 1 নাম্বার, এইটার 1 নাম্বার। তাহলে আরেকটা জিনিস দেখেন, চিপের চারদিকে একটা বর্ডার আছে, দেখছেন চারদিকে একটা বর্ডার আছে, তো এই বর্ডারের মাঝখানে থাকতে হবে, চারদিক থেকে সেম ডিস্টেন্স থাকতে হবে। যদি আমি যে কোনো একদিকে চাপ দিই তাহলে কিন্তু বল কিন্তু প্রপার জায়গা মতো বসবে না, ঠিক আছে? স্যার এই কারণে কি লাগানোর সময় চারদিক দিয়ে দেখতে হবে এটা? হ্যাঁ, লাগানোর সময় সব দিক দিয়ে দেখতে হবে। জুম করা আছে। স্যার ওখানে কি টুইজার ইউজ করা যাবে এখন? হ্যাঁ করতে পারবেন, তবে খুব সাবধানে আস্তে আস্তে ইউজ করতে হবে। তাহলে আমরা নখ দিয়ে ভালো হয়। মোটামুটি ধরেন এরকম চারদিক দিয়ে দেখতে হবে, 1 নাম্বার ডিরেকশন ঠিক রাখতে হবে। রাখার পরে ওই যে বললাম যাতে আশেপাশের কোনো জিনিস ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এই প্রোটেকশনগুলো আমাদের দিয়ে দিতে হবে। এই পাশেটা দিব সবার লাস্ট। এখন ধরেন একটা মেশিনে তো আপনি একা কাজ করবেন না, তাই না? অনেকে কাজ করতে পারে, সেক্ষেত্রে আপনার এই যে যেই জিনিস টেম্পারেচার সেটিংস দিয়ে আপনি এই চিপটা তুলছেন, দেখতে হবে যে আমার ওইটাই আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমার আবার কিন্তু সেই মেনু থেকে ডাটাবেস থেকে কোনটা ছিল আমার দরকার সেটা সিলেক্ট করে ইনপুট দিয়ে নিতে হবে। ইনপুট দিয়ে দেখতে হবে যে আমার ওইটাই আছে কিনা, এখানে শো করছে কিনা। তারপরে এই যে হাইটটা দেখলাম আমরা, নোট করেন, এটা আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলা নোট করে রাখেন খাতায়, সবাই খাতায় নোট করেন। কোন কোন স্টেপগুলো অবশ্যই চেক করতে হবে, যেমন পিন নাম্বারটা মিলানো, চারদিকে বর্ডার মিলানো, টেম্পারেচার সেট আগেরটা আছে কিনা সেম। মেনু থেকে না? হ্যাঁ মেনু, তারপর যেতে হবে ভিউ দ্য ডাটাবেস, মেনু থেকে ডেটাবেসে যেতে হবে। হ্যাঁ তারপরে হচ্ছে সিলেক্ট ডাটা, সিলেক্টেড। হ্যাঁ সিলেক্ট ডাটা থেকে আমার কাঙ্ক্ষিত যে মডেলটা আছে, যেই চিপটা তুলবো বা যেই চিপটা বসাবো সেই মডেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, যেটা আমরা সেভ করে রাখছিলাম ওইটা আমরা হ্যাঁ ওইখানে এখানে দেখতে হবে যে আমরা কোন চিপ তুলতেছি, সেই চিপের মডেল ওয়াইজ এই টেম্পারেচার সেটিংসটা থাকবে, সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত যে সেটিংস সেটাই নিয়ে দিতে হবে ইনপুট।
এই বিজিএ মেশিনটা খুব কম মানে প্র্যাকটিস করার সুযোগ পায় সবাই। জি অনেক- লেভেল 3 হলে সবাই পারতো, বাট লেভেল 2 তে জাস্ট আমরা পরিচয় করে দিচ্ছি পরিচয়টা আসলে করা। কিভাবে কাজ করে জিনিসটা। এই একটা জিনিস দিয়ে কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে পুরো জিনিসটার সিস্টেমটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে, বাট খুব সাবধানে কাজ এবার করতে হয় হচ্ছে কারণ এই মেশিনটা অনেক ব্যাকে যাব, এক্সপেন্সিভ। ব্যাকে যে এই যে দেখতে হবে যে আমার এই যে বিজি নেমটা এখন পর্যন্ত ঠিক আছে কিনা, যেটা আমি সেটিংস করছি। তো এখন অন্য কিছু করতে হবে না, জাস্ট আমরা স্টার্ট করে দিই। স্টার্ট করে দিই এখন কিন্তু আর এখন যেহেতু আমরা তুলবো না, এখন আর আমাদের এখানে টুইজারের কোনো দরকার নেই। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার ওঠার জন্য যতটুকু দরকার অতটুকু ওঠার পরে এটা বসে যাবে, একা একাই টেম্পারেচার কমতে থাকবে। আর এই পাশে যে ফ্যানটার কথা বলছিলাম, এই ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাবে যে এই চিপটাকে এবং মাদারবোর্ডটাকে ঠান্ডা করার জন্য। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন তাহলে টেম্পারেচার উঠতেছে, হ্যাঁ? এটা 200 ডিগ্রি এই দেখেন এখান দিয়ে নিচে বল দেখা যায়, হ্যাঁ হালকা বল দেখা যায়। এটা যখন গলে যাবে তখন এরকম বসে মিলে যাবে, তখন কি স্যার দেখা যাবে না? দেখা যাবে, তবে গ্যাপটা অনেক কমে যাবে। এখন যেমন ফাঁকাটা বেশি দেখা যায়, বলগুলো যেহেতু এখন বড়, যখন গলে যাবে আস্তে করে হাইট কমে যাবে। স্যার এগুলো যদি কোনো কোম্পানির সাথে বছর হয়ে যায় লেখ ওই জন্য ওইটা এনশিওর করার জন্য আগে ক্লিনিং প্রসেসটা প্রপার হইতে করতে হবে, যে কোনো এক্সট্রা লিড লেগে নাই, ঠিক আছে? দামটা সোল্ডারিং দিচ্ছেন যে ওইটার জন্য ওই এখান থেকে চিপটা খোলার পরে যে আমরা ক্লিন করলাম না আয়রন দিয়ে, ওই সময়ে এনশিওর করতে হবে যে কোথাও কোনো এক্সট্রা লিড নাই, প্রপার ওইতে সবগুলো বল ক্লিন হয়ে গেছে। তাহলে কিন্তু আর ওই শর্ট হওয়ার চান্স থাকবে না। যদি না আপনি এই যে বর্ডারের যে ভিতরে বসানোর কথা ওইখানে যদি ঠিকভাবে না বসান তাহলে মানে সমস্যা হবে না। যদি ঠিকভাবে বসান একবার প্রপার হইতে লেগে যাবে। আমাদের প্রসেসরের সাথে তো মানে কোম্পানি থেকে বলগুলো দেওয়া থাকে, ওই বল ওই চিপের গায়ে বল থাকবে হ্যাঁ, তখন ওই বল থেকে কি মানে কোনো এলোমেলো হতে পারে কিনা? না, ওই বল এলোমেলো হবে না। কিন্তু এখানে যদি আপনি প্রপার হইতে না বসান, হ্যাঁ, ধরেন এই যে বলের উপর বল বসানোর দরকার, যে বর্ডারের ভিতরে বসানোর দরকার, আপনি হয়তো একটু সাইডে চলে গেলেন, তখন হবে কি একটু যখন গলবে ওটাও কিন্তু সাইডে পড়ে যাবে, তখন অন্যটার সাথে শর্ট হয়ে যাবে। কিন্তু প্রপার হইতে বসলে বলের সাথে বল গলে বসে যাবে। যদি কপাল খারাপ হয় না 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 না, না, এটা না। এটার কোনো চান্স না না, এটা আপনি যখন কাজ করবেন এই যে আমরা আপনি আপনাকে যে অবশ্যই- কোনো আইসি খুললে দেখবেন ওইখানে ডিটেক্টর থাকবে, ঠিক না স্যার? যেমন স্যার একটা এটা অসম্ভব, এটা আপনি মিসম্যাচ হওয়া বা এটা কোম্পানি এইটুক চেক না করে আপনার প্রোডাক্টটা এই মাদারবোর্ডে আমরা একটা প্রসেসর ভুল বসাতে গেলে কিন্তু স্যার কপাল খারাপ বলতে কি এখন আপনার কারণে নষ্ট হইতে পারে। হতে পারে। হ্যাঁ, কপাল খারাপ না, মানে আপনি যদি উল্টা বসেন, প্রসেসর উল্টা বসাতে পিন বাঁকা হয়ে যাবে। আবার বসানোর সময় যদি ওই যে বললাম একটু বর্ডার না দেখে যদি একটু সাইড হয়ে গেল, তখন গললে আস্তে করে সাইডে পড়ে যাবে। এই তখন জন্য দেখা যাবে যে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম তো জিনিসটা, এই বিষয়টা খুব একটা দক্ষতার সাথে যদি সহিত করতে হবে। আরেকটা ইয়ে হয়ে যায়, এখানে কতক্ষণ সময় লাগবে? ওটা অটোমেটিক এটা অটো এটা অটোমেটিক হয়ে যাবে। এখন আর কিছু করতে হবে না, মানে খোলা লাগানো কি প্রসিডিউর? প্রসেস একই। খোলার সময় জাস্ট নরম হয়ে গেলে টুইজার দিয়ে তুলতে হবে, বসানোর সময় কিচ্ছু করতে হবে না, একাই বসে মেশিন অফ হয়ে ঠান্ডা হতে থাকে। সেট করে একটা সিস্টেম, হ্যাঁ, নির্দিষ্ট টেম্পারেচার সেট করা, কোন টেম্পারেচারটা কত সেকেন্ডের জন্য থাকবে, এর পরের স্টেজে কতক্ষণ থাকবে, এবার স্টেজ ওয়াইজ কিন্তু সেগমেন্ট ওয়াইজ কিন্তু ভাগ করা, একটু আগে দেখছি আমরা। এটা দিয়ে তো ওই মানে হ্যাঁ। এটা ফুল হইলেই তো গ্রাফটা শেষ হয়ে হ্যাঁ, এটা গ্রাফটা এখানে এসে যখনই শেষ হয়ে যাবে বুঝতে হবে যে না ওর ফুল টেম্পারেচার উঠে গেছে। প্রত্যেকটা চিপের জন্য আলাদা আলাদা টেম্পারেচার সেট করা আছে। নিচে নামতে থাকে আবার। হ্যাঁ দেখেন, এখনই দেখবেন। তবে এই মেশিন দিয়ে কাজ করার সময় একটু বিরতি দিয়ে দিয়ে কাজ করতে হবে, কারণ মেশিনটা প্রচুর হিট জেনারেট হয়, কয়েলগুলো অনেক গরম হয়। একটা কাজ করার পর অ্যাটলিস্ট 10 মিনিট ব্রেক দিতে হবে, কারণ ওকেও একটু রেস্ট দিতে হবে। ও কিন্তু 4500 ওয়াটের একটা মেশিন, যখন কাজ করে অনেক ইয়ে টানবে, অনেক এটা 1 ঘন্টা শক্তি চালাইলে বিদ্যুৎ মানে কিরকম কনজিউম হয় টানবে। ওইটা কখনো স্যার হিসাব করে হিসাব দেখিনি। করে না, তবে অনেক হাই অনেক ভোল্টেজ স্যার। কারেন্ট কারণ এটা এমন 4.5 কিলোওয়াটের, এরকম হবে। এখানে 4.5 কিলোওয়াট, এই দেখছেন সিগন্যাল দিয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু। মানে এই যে দেখেন 4.5 কিলোওয়াট ওয়াট। মানে কি? নরমাল আমরা একটা মেশিন চালাই 220 ভোল্ট, আর এটা 4.8 কিলোওয়াট। স্যার আমাদের একটা মানে বাতি 4000 কত ওয়াটের হয়? মতো, 4000 ওয়াটের মতো। বাল্বগুলো যেগুলো 4000 বাল্বগুলো তো 100 ওয়াটের, 100 ওয়াটের একটা বাল্ব এখন নাই, এখন 18 ওয়াট 20 ওয়াট, বাট মানে বাল্বের হিসাব দিতেছি। 100 ওয়াটের একটা বাল্ব যদি 10 ঘন্টা জ্বলে তাহলে 1 ইউনিট বিল আসে। 1 ইউনিট সেক্ষেত্রে 100 ওয়াটের কত গুণ? প্রায় প্রায় কয়েক হাজার, 45 গুণ, 45 গুণ না 4500 ওয়াট, 45 গুণ। 45 গুণ। তাহলে এটা কতক্ষণ চললে 1 ইউনিট বিল আসবে? তো ব্যয়বহুল স্যার।
ব্যয়বহুল। হ্যাঁ এইটা এক সময় এই যে স্যাররা যে মেশিনটা নিয়ে আসছে, এটা আমরা যখন মানে মানে পড়ালেখা করতাম এই মেশিন ছিল না। এই সার্ভিস করানোর জন্য এই বোর্ডগুলো বিদেশ যায়। স্যার এটার জন্য কেমন অ্যামাউন্ট নেওয়া যায় যে চিপসটা উঠায় লাগানোর জন্য? না, এটা তো আসলে আমার ধারণা নেই। এটা ডিপেন্ড করে আপনার চিপের প্রাইস কত, আপনি যে কাজটা করবেন এটা অনেক সেন্সিটিভ। এই চিপের কাজে শুধু কাজের মজুরি আসবে 1000 টাকা, কম হলে একদম কম, শুধু মজুরি। না এই ভুল করছেন, আসলে সবকিছু তো জানতে হবে। চিপের দাম সাথে অ্যাড হবে, তবে মজুরি যারা হবে মিনিমাম 1000 টাকা। আপনারা এইরকম হ্যান্ডসন কাজ আবার করার ম্যাকের পরে ক্ষেত্রে যখন গুরুত্বপূর্ণ confident হবেন, ল্যাপটপ হলে আবার আপনাদের আলাদা দিয়ে যদি কেউ হিসাব। কাজ করায় সে মজুরি কম দিবে না আশা করি, হ্যাঁ, কারণ চিপের এটা কাজ তো করতে করতে অনেক পারবে টাকা না। এটা তো সবাই করতে 500টা পারবে। দোকান ঘুরে আসলেও সে পারবে না, সে কাজই নিবে না, এটা জানে না হয়তো, জানে না, কারণ উনি তো এই মেশিনটা প্র্যাকটিক্যালি এই চিপ ইউজই করে এটা জেনারেশন ওয়াইজ মডেল ওয়াইজ ভিন্ন কাজ। যেমন এই 61 এর চিপই এখন 1200 টাকা, কিন্তু দেখা যায় যে এখন যে অবস্থায় রিকন্ডিশন বোর্ড পাওয়া যায় আর 1000 টাকা যোগ করবে, 2-2500 টাকা ইয়ে করে একটা রিকন্ডিশন বোর্ড পাওয়া যায়। এখন এই জন্য লোয়ার জেনারেশনের বোর্ডগুলো কেউ চিপ রিপ্লেস করে ওকে করতে চায় 1000 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু সবাই চিন্তা করে যে এত টাকার একটা বোর্ড আমার চিপটা চেঞ্জ করলে যদি হয়ে যায়, যাক না 2-4000 টাকা, তাহলে আমার বোর্ডটা তো ওকে হয়ে যাবে। কিছু কিছু মেশিন আছে, ফ্যাক্টরি লেভেলে কিছু কিছু মেশিন আছে, ঠিক একবার যখন একটা সেট আপ দিয়ে ওই কনফিগারেশনটা করা হয় ওই বোর্ডটাই লাগে, কারণ ওই মেশিনের সফটওয়্যারের মধ্যে মাদারবোর্ডের নাম্বারটা লাগে। তখন ওরা দেখবেন যে যে কোনো মূল্যই হোক ওই বোর্ডটা আমার ওকে করে দিতেই হবে, এইরকমই হবে, নাহলে ওদের সফটওয়্যার সিস্টেম সব পুরো সেট আপ চেঞ্জ করতে হবে। স্যার যদি কোনো টেম্পারেচারটা যে কমতেছে মানে এটা আমাদের এখানে শো করবে না গ্রাফে? এই যে এই পর্যন্ত নামছে, এখন দেখেন ঠান্ডা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এখন দেখেন ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এটা তো টোটালি হবে, এটা কোনো কাজ করতেছে না এখন। এখন এইগুলোতে কোনো বেরোতেছে না, এটা দিয়ে দেখেন ঠান্ডা কিচ্ছু হতে নাই, হবে। কিচ্ছু নাই, এটার নিচে কিচ্ছু নাই। আচ্ছা স্যার, যদি কোনো চিপের ইনফরমেশন না থাকে এটাকে আমরা অ্যাড করতে পারবো? হ্যাঁ নতুন কোনো চিপ অবশ্যই অ্যাড করতে পারবেন। ওইরকম ডাটাবেজের সিস্টেম ইয়ে করা আছে? তো ওটা তো আমাদের প্রথমেই দেখাইছিল। এই দেখেন এখন চিপটা কিন্তু বসে গেছে। ওই যেহেতু একটু কেমন শক্ত হয়েছে। এটাকে বাড়ি দিয়ে দেন তো। এটা একটু জিরাক ঠান্ডা হোক, আপনার ওইটা হাত ওই দিয়ে খাইছে কি ঠান্ডা হয়ে গেছে? গরম কে রে ভাই? এই চেক করেন, চেক করেন। অলরেডি ইঞ্জিনিয়ার অবশ্যই সম্ভব। এটা কিন্তু এই যে মানে আপনারা যখন ইয়েটা করবেন, জয়েন্টটা হবে, এটা হাত দিয়ে নাড়াচাড়া করানো যাবে না আর কি, ঠান্ডা না হওয়া পর্যন্ত। কারণ কি নাড়াচাড়া করলে অনেক সময় এটা তো এখনো গরম অবস্থায় অনেক নরম থাকে। ওই যে তুমি তো ডরলে আনছো হাত, বুঝছি। আরে বল বল সামনে বলো ওদিকে ধরো। এত ময়লা স্যার আমার হাতে, সি সি সি। দেখি দিই আপনি তো খাবার পরিবেশন করেন। এখানে দেখেন যে আপনার হাতে ঢুকবে না, এই খারাপ, নিচে রাখেন, নিচে রাখেন। এ তো আমাদের খাবার সার্ভ করে সব। আপনার ভবিষ্যৎ দেখা যাইতেছে ভাই হাতের মধ্যে। দেখি যে স্যার একটু তো এবার ইয়ে ঠিক করেন। দাদু টুইজার কোথায়? একটা মধ্যে দূরে বলে দেবো না স্যার। টুইজার কোথায়? কয় ঘন্টা না একসাথে কিভাবে ওটা আটকাবে গেলে? এই যে বল বসছে, বল বসছে। অনেক সময় আর ধরতে না রে ভাই, একটা দিয়ে দিলে তো কোনো অটো বসে যাবে। তারপর যেখানে এখন এই যে তো যেগুলো সারলি এলোমেলো হবে সেগুলো আবার এই মাইক্রোস্কোপের নিচে নিয়ে তারপর ঠিক করে বসাইতে হবে। বসে যাবে। দেখছেন ভাই একদম পরিবার মতন সারেন। আমি নেই, পাইছি পাইছি ওই যে নিচে দিয়ে দেখেন ভাই, ভেতরে ঢুকে গেছে। পিসিএস এর প্যাড গুলো দেখা যায়, দেখছেন সাদা সাদা। এই যে স্যার ভেতরে ঢুকে গেছে। স্যার এটা ছোট হয়ে গেল না? হাত রাখবো কিন্তু এগুলো অনেক ধার। হালান ওই স্যার এই যে ভেতরে ঢুকে গেল। এটা ছোট বল, এটার এই জন্য মানে সাইজ দেখে নিতে বল, সাইজটা দেখে। ওই যে দেখাইলাম না একটু আগে বিভিন্ন তাহলে স্যার size আমারটাই মনে হয় আছে। পারফেক্ট। এখানেও কি সাইজ আছে? আপনার যাও হ্যাঁ বলো সাইজ আছে। নাকি
এইখানে সাইজ না আমার এই যে এখানে বল আর 0.4 লেখা যেমন স্টেনসিল দেখে ইয়াটা বলে সাইজটা বের করতে হবে। এইটা দেখা গেছে 0.35, আপনি হয়তো বসায় দিয়েছেন 0.2 বসায় দিয়েছেন, ছোট বসায় গেছেন বা এক ছোট হইলে তো সমস্যা নেই, বেশি ছোট হইলে সমস্যা, তখন তো ঠিক মতো মানে ভিতরে ঢুইকা বলটা বের হতে, বলটা এনে বের হইতে হবে নাকি, তাহলে তো যথেষ্ট। ঢুকতে হবে বল। কিন্তু বল যদি না বের হয় তাহলে আবার আরেক বিপদ। বড় বল দিলে আটকে থাকবে ওই জায়গায়, ওই যে উপরে আমার ডাইট কে গেছে আটকে যায় না, ওটা লাড়া দেন ঠিক মতো একটা ঢুকালে এইটাই মনে হয় স্যার, এই যে 0.4 আইসি বলিং করা হয়েছে। এটা বললেন না 0.4। আরেক সাইজ বড় হইব সামান্য একটু দাঁড়া একটু ভিডিও করি, জীবনে তো কোনো ভিডিও করি না। দাঁড়ান দাঁড়া রাখেন, বুঝে এইভাবেই রাখ। ভিডিও শুরু করলাম। এখানে বোঝা যাবে কোনো কিছু? আর দুইটা বল লয়ে লই খারাপ আগে ভিডিও করেন না। আর দুটো বলবেন, স্টপ করলাম ভিডিও। যখন এটা ছিল না তখন কি হবে? তখন তো সিপ খোলার ব্যবস্থাই ছিল না। যখনই খোলার ব্যবস্থা হয়েছে সব রকম সম্ভাব্য যা যা করা যাইতে পারে সেগুলো করছে। ব্যবস্থা করে তারপরে খারাপ দেখি না। ওরা কি ব্যাপার? কেন হারাবে বললাম না ভাই, কতটি বল বাইর করতে অনেক স্যার। আরে যেই কটা করছেন এই কটাই বসান না আগে। আপনাদের ট্রেনিং করলে কি প্রতিদিন ট্রেনিং করতে হয়? সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। সপ্তাহে একদিন করতে চাই, আগে ভিডিও করুন তারপরে দিবেন বলটা। আপনি বল কি দেখবেন ভিডিও? দেখা যাবে কই? এটা দিয়ে দেখতেন সামনে হ্যাঁ ম্যাগনিফাই দিয়ে দেবেন ভিডিও। হ্যাঁ এই যে বল কই? এই যে লাইট জ্বালান। এদিকে সাইফুল ভাই লাইটটা মারেন তো। তোমাদের এখানে যাও, হ্যাঁ খেয়াল রাখো। দেখেন দেখা যায় লাইট নিচের দিকে মারেন, আর ভাই নিচে বলের উপর মারেন লাইট। নিচের দিকে, নিচের দিকে। ফোকাস করে ওই যে এইগুলো নিয়ে বসেন। হাতে নিয়ে ওরা অতি উত্তেজিত। কই রাজু বল থারা হচ্ছে দেখি দে ভাই এদিকে আমাকে কই বল কই এবারে পর এ ভাই খারান কই বল কই? আপনি দেখছেন বল কই? বল সব তো হয়ে আছে, এটা বড় বলটা বড়, এটা তো সাইজ বিশাল। এটা পরে না লড়েও না চড়েও না। এ ভাই হাত দিয়ে ধরেন দি। কি ভাঙা ভাঙি কি ভাই কি দিলি? বল দিছি ডিম ডিম, এটা হলো মুরগির ডিম। না 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 পিঁপড়া আরে দেয় না, আমি জানি না। বল কই? বল কই এই আপনি লোক দেয়া হচ্ছে দাঁড়া ভাই দাঁড়া। যাই হোক বলের সঙ্গে কিন্তু এখানে দুইটা আছে। না চার হ্যাঁ রে আপনি ময়লা করা দিছে না ভাই আপনি পারতেছেন না, আপনার দেব না। ওটা কি? এই ভাই এবার আমি সাজাই, ঠিক আছে? তোমরা দেখো একটু। এ আল্লাহ এ কি ময়লা। এটা কত বড় বল? না ওটা ইস্যুর মধ্যে না ওই জিরা ইয়ে করছ না ওটা দিয়ে দিই জাস্ট ইমাজি। বাইরে ভাই ওড়ে না ভাই। ওটা এটা বুঝছ না রে ভাই, দাঁড়া ধর। আমার কাছে কানের মালা। এই সব কটা বল কিন্তু দেখছেন ভাই, আমরা কিন্তু বল প্রোপাইটে বসে ফেলাইছি। সার মনে এটাই দেখেন আপনারা ভালো মতন করে দেখেন। ভিডিও হচ্ছে তো? না ভিডিও বন্ধ মিয়া। আপনি যে ময়লা চালা লাইছেন ভিডিও করলে ভাই ওইটার লগেই ময়লা আছে। ইজ্জত বাঁচবো। এই নে ভাই এই নে। তুই কোন জায়গা দিয়ে দেখি ওই তুই কোনে? হ্যাঁ না থো রাখো, দেখি কেমনে রাখো। ইস কি হাত কাঁপে কেন? হ্যাঁ, দেখেন না এরা রিভলভ করে। এটা আমি ধরবো, এটা তো আর কেউ ধরবো না। স্যার এটা করে না স্যার, কি করব না? কি একটা উপায় বলেন। কি ওটা হাত দিয়ে হলো ভাই, ওটা রে। আরে না আমি এবার আমরা তো পুরাটাই বসা লাইছি। এরকম একটা করে না গা ভাই। খাওয়াইলে। ইস আর আঙ্গুল দিয়ে ধীরে বহাই দেন। দেখো আমি বয় দিছি, কোনো সমস্যা নেই। চিপ খোলা লাগে তাহলে যে কি পরিমাণ যাইবে কি পরিমাণ আমগো এসআর একজন আছে 15 মিনিট লাগে একটা চিপ রিপোর্ট করতে, মাত্র 15 মিনিট। কে স্যার সে? বিকাশ থেকে বলে তার নাম হচ্ছে শাওন। গেছিলাম আমি একবার ভিউটাকে। না না কোনো পিচ্ছি ছেলে না, সে ইঞ্জিনিয়ার এসআর। কইছে ক্যামেরা দিকে বের করে শুধু ল্যাপটপে। ল্যাপটপ নাম কি? কাজ করে। এই এটা নিতে পারো ভাই, একটা খান আছে।
এই বল তৈরি করার যখন হয়ে যাবে তখন এটারে করবো কি অবশ্যই আছে শেষ করি ওটা তলে নেবেন নিয়ে এবার ঠিক করেন এবার দেখি ওই যে এইবার করতে হবে কি এরকম ম্যাগনিফাই দিয়ে দেখা একবারে জায়গা মতো নিয়ে যাবেন এই ওখানে তো আঠা লাগবে হয়ে গেছে, হ্যাঁ আঠা থাকলে আর এরকম লড়বে চলবে না এটা সমাধান নাকি শুকনো রাখতে হবে বলও শুকনো হইতে হবে খেতা ছিললে সব শেষ এটা বসাইলাম এই জায়গায় এই আবার লেগে গেছে কি বিপদ একটা জায়গা মতো বসাইছি এটা তো এবার লাগবে দুইটাই স্যার ড্র দিয়ে মনে বসে দেখি না এই যে এই জিনিসগুলো আঠা এই যে যেগুলো লাগতো সেগুলো আঠা থাক ওর মতো করতে থাক মানে এটা হইলো সিস্টেম তো কোনো পেস্ট থাকা যাবে না আর ওইখানে তো এখন দৌড়াইতেছে কারণ এটা পুরোটাই শুকনো আমি যদি ওখানে পেস্ট দিতাম তাহলে এটা কিন্তু এটা আঠা আঠা থাকতো ওইটার লেগে তো বলই সয়ে দেখবেন এটা যে বড় জিনিস ওই তো এটা আনলেই তো সয়ে দেখবেন কোন জায়গা কোথায় এ না কোথায় কেরা আচ্ছা শুনেন এইভাবে করে অ্যালাইনমেন্ট ঠিক করার পরে এইটারে ঠিক এই অবস্থায় ঠিক এখন যে অবস্থা আছে এই এটার আর হাত দিয়ে ধরবো না এই অবস্থায় একটা হিটার মেশিনে দিয়ে চালু করে দিব বলগুলো বইলা এই প্যাডে বসে যাবে ওইটা দিয়ে চালু দিলে হয় না না ওইটার মধ্যে বসাইলে হবে কি ধরুন আপনি এখানে বসাই দিয়েছেন হ্যাঁ স্যার বলগুলো গইলে কি হবে না উপরে উঠবে না স্টেনসিল সহ আটকে যাবে তখন খুলতে গেলে চিপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেন ডাম্বলটা নিয়ে যেতে জান লাগবে না আমি কিছু জানি না হ্যাঁ কিছু স্যার এটা নিচে কিছু দেন বোঝা যাচ্ছে না সামনে মাথাটা দেন ভাই ধৈর্য ধরেন স্যার এটা কি ঘুরান যায় না স্যার স্যার এনতে বাইর করে ভালানো যায় না ফোকাস আছে দিকে ঘুরাইলাম মনে করেন তাহলে না অমনে ঘুরবো না ঘুরে কি করবে উপরে করা যায় না জলে এই যে একটু আগে হেরা টাকা চেক করলো না স্যার আমাকে টাকা একটা টাকা 1000 টাকা আছে কার কাছে জান তো ভাইয়া এটা নোট 200 টাকা নোট আছে জাল নোট শনাক্ত করা যাবে 1000 টাকা আছে কার কাছে ভাই 1000 টাকা নোট কার কাছে কি দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ গো তুমি কেটে দাও দরকার নেই এটা এটা নিচে নামাই দে না নিচে নামাই তো না আচ্ছা না মাছ লাইটটা ধরুন লাইট জ্বালানোই আছে ফজলে কবির এটা ইউভি লাইট জ্বালানো এখন আর এই সাদা লাইট জ্বালানো না ইউভি আল্ট্রাভায়োলেট জ্বালানো কালিগুলো দেখছেন কেমন 3D টেবিল লাগে না কালি কি করেন ছোট করেন যেন পুরো টাকাটা দেখা যায় পুরো টাকা এত ছোট হবে না আসবে আর ক্লিয়ার স্যার ক্লিয়ার করে দেন তো বুঝেন না ছোট করেন একটু ছোট হচ্ছে এই জায়গায় এখানে দেখছেন এই যে দেখা এক যাচ্ছে এই যে এক তিনটা শূন্য দেখছেন শূন্য। এটা খালি চোখে দেখতে কষ্ট হয় বোঝা যায় না তারপর এখানে হলো আপনার বাংলাদেশ ব্যাংক না স্যার বাংলাদেশ ব্যাংক এই পাশে উল্টান বাংলাদেশে এই যে এখানে এই ওই কোটি কোটি দাগে খালি বাংলাদেশ আটটু দিকে নেন এখানেও বাংলাদেশ লেখা এখানেও 1000 লেখা হয়েছে বাংলাদেশ ব্যাংক আর একটু এদিকে আনেন ওদিক নেন এই যে দেখেন 3টা শূন্য আর এই যে 1 পরবর্তী তাহলে 1000 টাকায় মানে নোটে কয় জায়গায় 1000 লেখা আছে স্যার 1000 তো একটাই কিন্তু বাংলাদেশ সব লেখা ইঞ্জিনিয়ার ভর্তি করেন ঠিক না এই স্টেনসিলের দাম 500 থেকে শুরু করে 1000-এর উপরে আছে স্যার এইগুলো তো আসলে শুধু এই এক পিসের দাম এই একটা কিনে তো ব্যবসা করা যাবে না তো কোনো প্রবলেম হলে তখন আপনাদের সেন্টার নিয়ে আসতে হবে 10 মিনিটের জন্য বসে যাই
এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ, যেখানে লেখাই আছে অসিলোস্কোপ। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আইওয়াৎসু, মডেল হচ্ছে SS7821। আচ্ছা, আর এটা সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 200 মেগাহার্টজ। 200 মেগাহার্টজ। আচ্ছা, অসিলোস্কোপের নাম লেখেন, মডেল লেখেন, মানে ব্র্যান্ড নেম লিখবেন, মডেল নাম্বার লিখবেন, আর ওর ক্যাপাসিটি লিখবেন। আজকে তো কোচিং আছে। এই মেগা স্টোরে কি বুঝা স্যার ওটার ফ্রিকোয়েন্সি কিসের ফ্রিকোয়েন্সি? এইটা কোনো নির্দিষ্ট কিছুর ফ্রিকোয়েন্সি নেই, ক্যাপাসিটি বলতে ম্যাক্সিমাম না? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 200 মেগাহার্টজ। 200 মেগাহার্টজ। 200 মেগাহার্টজ। আচ্ছা, এই ডিভাইসটার কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা। এছাড়াও এটা দিয়ে কিন্তু আমরা ভোল্টেজও মাপতে পারি। আপনি এই জায়গায় কী করেন, জায়গায় যান, আপনাদের আলাদাভাবে ডাইরেক্টর দেখাবো। আপনি বহেন না, আপনারও কিন্তু পাঠা দেবো, বুঝছেন? না না ঠিক আছে না স্যার? ভিডিও আমি তো আপনাদের হেল্প সাইডে বলে তো দেখতে পারবো না। ঠিক আছে, এটার কাজ হইতেছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। মেজারমেন্ট করা। জানি এটা। আর এইখানে হচ্ছে শো করবে, এটা হচ্ছে ডিসপ্লেটা। এখানে অনেক কিছু কন্ট্রোল আছে, এগুলো সব তো বলতে গেলে শেষ হবে না। এগুলো সেটিংস আছে, হ্যাঁ। এটা যেমন পাইলট এগুলো 3টা চ্যানেলে এটা ইয়ে করা যায়। এই চ্যানেলটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়। প্রত্যেকটার জন্য আবার আলাদা সেটিংস ইয়ে করা যায়। এটা যেহেতু আমরা এই যে ডিসি পরিমাপ করি, এসিও করা যায়। এই যে এখানে সেট করা আছে। আবার এই যে XY, আমরা গ্রাফ পেপারে কাজ করছি না, ওই রকম দেখেন, গ্রাফ পেপারের মতন অনেকটা। হ্যাঁ, ঠিক আছে, এরকম। আর এই যে এখানে দেখেন, এই যে ডিসি এসি সিলেক্ট করার অপশন আছে 2 চ্যানেলই। এগুলো আমরা কিছু করবো না, আমরা আসলে দেখবো আসলে এটা মেজার করার সময় কি দেখায়। তাহলে এগুলো আলাদা আলাদা চেম্বার না? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচিং আছে, পজিশন আছে। ঠিক আছে। আর এই যে জিনিসটা দেখতেছি, এটা হচ্ছে টেস্ট প্রব, অসিলোস্কোপের টেস্ট প্রব। এটা দিয়ে আমরা মেজার করব। টেস্ট প্রব, হ্যাঁ, PROV। BE। আসসালামু আলাইকুম। এই দেখেন, আমি এটাকে 0 যে কোনো প্রান্তে রাখতে পারি। এখানে রাখলে এখান থেকে হিসাব হবে, এখানে রাখলে এখান থেকে হিসাব হবে, দেখা যায়। এখানে রাখলে আবার এখান থেকে হিসাব হবে, ঠিক আছে। আমি এক কর্নারে রাখলাম। আর এখানে দেখেন 1 ভোল্ট লেখা, মানে প্রতি ঘর। আর এটা কিন্তু মেজার যখন করবো তখন দেখবেন যে এই জিনিসটা এরকম কোনাকুনি উপরে উঠবে, মানে প্রতি ঘর হবে 1 ভোল্ট। আচ্ছা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে এখানে সর্বোচ্চ সে 6.11 ভোল্ট পর্যন্ত মাপতে পারবে। সর্বোচ্চ 6.11 ভোল্টেজ রেঞ্জ। এই যে যখন এখানে 1 ভোল্ট সেট করা, প্রতি ঘর 1, তখন হচ্ছে এটা মাপতে পারবে 6.11 ভোল্ট। কিন্তু আমি যখন প্রতি ঘর 2 দিব, তখন এটা মাপতে পারবে প্রায় 12 ভোল্টের উপরে। ওটা ডাবল, মানে গুণ করব এমন কিছু? গুণ করা লাগবে না, এটা রেঞ্জ, এটা আমি দেখাবো। আর এই যে এখানে লেখাই আছে V1 যখন দিব তখন হচ্ছে এরকম। আর V2 তে দেখেন 12.22 ভোল্ট মিলি ভোল্ট পর্যন্ত পর্যন্ত দেখা যাবে। আর এইখানে শো করবে ফ্রিকোয়েন্সিটা, কত হার্জ উঠতেছে, ঠিক আছে। এই কোনায় দেখা যাবে ফ্রিকোয়েন্সিটা, এই যে F, হ্যাঁ, F এর সমান 0.000 হার্জ না। আমরা ইলেকট্রিসিটি মাপতেছি এটা দিয়ে। ফ্রিকোয়েন্সিও মাপবো, ভোল্টেজও মাপবো। কি জানি 6 পয়েন্ট, ওটা কি ভোল্টেজ ছিল? হ্যাঁ, এটা ভোল্টেজ 6.11 হলো ভোল্টেজ। পার হ্যাঁ, এই কতটুকু এখন যে সেটিংস আছে, এই সেটিংসে সে 6.11 পর্যন্ত ভোল্টেজ মাপতে পারবে। আচ্ছা আচ্ছা। যদি এর বেশি ভোল্টেজ হলে তখন আমাকে এটা সেট করে নিতে হবে, ঠিক আছে। এইখানে এই যে ভোল্টের ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবল দিয়ে আমি রেঞ্জ সেট করবো যে প্রতি ঘর কি 1 ভোল্ট থাকবে না প্রতি ঘর 2 ভোল্ট থাকবে। এখন এই যে আরেকটা জিনিস, এই টেস্ট প্রব থাকতে হবে, আরেকটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন থাকতে হবে। সেই গ্রাউন্ড কানেকশনটা আপনি যেই ডিভাইসের ফ্রিকোয়েন্সি মাপবেন সেটার কোনো গ্রাউন্ডে কানেকশন দিতে পারেন, অথবা সেই ডিভাইসটাকে যেই সোর্স থেকে পাওয়ারটা দিচ্ছেন
ধরেন আমি এখন এই পাওয়ার সাপ্লাই থেকে দিতেছি, এই জন্য পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড একটা কানেকশন দিয়ে নিই, ঠিক আছে? থেকে ম্যান্ডেটরি নাকি হ্যাঁ, গ্রাউন্ড কানেকশন দিতেই Ground হবে। sir, আপনি যে কোনো এটা একটা ওখানে হলেই দেন, হবে না? ওখানে দেন, অথবা মাদারবোর্ডের এই যে গ্রাউন্ড কানেকশন কোনো আছে একটা বা দিলেই বডিতে গ্রাউন্ড আছে, এগুলোতে দিতে পারেন। কিন্তু গ্রাউন্ড কানেকশন লাগবে, আদারওয়াইজ সে ফ্রিকোয়েন্সি রিড করতে পারবে না। এখন ধরেন আমি এই যে এইখানে ধরলাম, কোনো আউটপুট নাই, হ্যাঁ? আমি তো এডিএক্সি লাগাইনি, কেমনে দিব? দেখেন তো কয় ঘর গেছে, আগে জিরোটা দেখেন, খেয়াল রাখেন জিরো কয় ঘর গেছে, আগে ভালো করে দেখেন কয় ঘর গেছে। নিচ থেকে দেখুন। 1 2 3, তারপরে সামান্য একটু। আপনারা এনে কি করেন আপনাকে দেখাবো তো আমি। তিন ঘর তিন ঘর থেকে একটু বেশি, একটু কষ্ট করে একটা মিটার নিতে পারবেন, মাঝে তো একটা মিটার দিয়েন। উপরের দিকে 3টা ঘর আর কি। আমি এই যে এই মসফেটটার মাথায় ধরছি, এটা আমি যে কোনো জায়গায় আউটপুট এই কম্পোনেন্টের মাথায় ধরতে পারি, বা ওইখানে যে একটা মসফেট আছে ওইটার মাথায় ধরতে পারি। আমি দেখাবো এইখানে মাপলে ওইখানে যে কতটুকু দেখতেছি এটা আসলে মিটারে কতটুকু দেখা যায়, দুইটা একসাথে দেখ। ওই ম্যানুয়াল ট্যানুয়াল সব বাইরে ধরেন এখানে ধরে দেখলাম কত 3.3, তাই না? এখন দেখেন তো কয় ঘর গেল, স্যার ওরকমই 3 ঘর থেকে একটু 3 ঘর থেকে সামান্য বেশি, তার মানে ঠিক আছে না? ঠিক আছে। এটা মিল পাইছি। তারপর এইখানে যদি ধরি দেখেন বাহ, এখানে চার কয় ঘর চার দেখেন ঘরের তো? উপরে। কি 4 ঘর 5 ঘর 5 ঘর বরাবর 5, সামান্য একটু। 1 2 তো দেখেন তো, দেখছেন 5.19। সামথিং, ঠিক আছে। তাহলে আমরা এটাতে ভোল্টেজও মাপতে পারতেছি। এখন এই দেখুন, এটা হচ্ছে আমাদের মেইন চিপ, ঠিক আছে? এটার নিচে একটা চিপ আছে, সেটাকে আমরা মেইন চিপ বলতেছি। এইটার পাশে এখানে একটা ক্রিস্টাল আছে, আর এখানেও ফ্রিকোয়েন্সি মাপতে হবে। আবার ল্যান চিপের একটা ইয়ে আছে। মাদারবোর্ডে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক, প্রত্যেকটা সার্কিটের আউটপুটের একটা ভোল্টেজ আছে, একটা ফ্রিকোয়েন্সিও আছে। আমরা যদি এটা দিয়ে চেক করি যে ফ্রিকোয়েন্সিও মাপতে পারবো, ভোল্টেজও মাপতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন আমি দেখলাম কি এই যে ল্যান চিপের এখানে একটা ইন্ডাক্টর কয়েল, দেখেন এটার মধ্যে কীরকম একটা জিনিস দেখাইতেছে। ধরেন এইটা মানে হচ্ছে ঠিক আছে, এইরকম থাকা মানে হচ্ছে ঠিক আছে। কিন্তু এখন যদি এটা ওইখানে পর্যন্ত না উঠে, এই দেখেন এখানে কত ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, কত 0 দেখি 3 নাকি ওইখানে 740 এখানে এরকম আছে। আগে কিছু নেই, আগে আছে 3 নাই 5 না 3 3.87 মেগাহার্টজ হচ্ছে, তাই না? ওকে কি দেখি না স্যার এটা কিভাবে মানে 3.0701 3.87 একটু চেঞ্জ হইতাছে আর কি, বারবার চেঞ্জ হইতাছে। এই যে ধরার কারণে মুভ করতেছে, এই জন্য এরকম। কিন্তু আমার যদি এইখানে ধরেন এই একটা গোল অনেকটা আমাদের সিগনেচার আছে না, সিগনেচার মতো। এখন ধরেন এইটা আমার সিগনেচার, এখন যদি মাঝখানেও যদি এরকম হয়ে যায়, তখন বুঝবো যে না, তো এটা তো প্রপার হয়েছে, সিগন্যালটা নাই। সেটাই তো, এটা শুরুটা কোথায় শেষটা কোথায় তো বুঝতেছি না। এটা কাজ রেগুলার যখন কাজ করবেন, তখন যখন দেখবেন যে একটা মাথা ঢুকে যাবে যে এইটার ওকে সিগন্যাল হচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা। কিন্তু যখনই এইটার মাঝখানে কোনো নয়েজ থাকবে বা একটু এলোমেলো থাকবে, ধরেন কেমন জানি একটু অন্যরকম লাগতেছে, স্যার একটা কথা বলবো বলেন। স্যার ওটা কি যে এক লাইনেই তো থাকবে
লাইন মানে যদি আপনার হার্টবিটের মতো ওরকম না এরকম থাকবে না। মানে এক লাইনে সব সিগন্যাল একরকম হবে, সব সিগন্যাল একরকম হবে। এটা কি স্যার কয়লা সিগনা ইয়া এটার আমি এই ল্যান্ড চিপের ইন্ডাক্টরের সিগন্যালটা দেখি। আচ্ছা আচ্ছা আর এইখানে যদি দেখি এইটা সিগন্যালটা কিরকম, এটা শুধু একটা ভোল্টেজের মতো লাগে। আমরা তাহলে এটা ফ্রিকোয়েন্সি চেক করতেছি তাই না? মানে ওই এখন থেকে কত দেখে ছোট হয়ে গেছে। এখন একটু সুন্দর লাগছে তাই না? ওই সময় একটু বুঝতে কষ্ট হয়েছে। দেখেন এটা একটা মানে একটা প্রপার একটা স্ট্রাকচার এরকম থাকবে, কিন্তু এরকম যদি এরকম না থাকে, এলোমেলো থাকে, গোল, এটা যদি এইখানেই গোল হয়ে থাকে মাঝখানে, ঠিক আছে, তখন বুঝবেন যে আমার এই ফ্রিকোয়েন্সিটা ঠিক নেই, প্রপার সিগন্যালটা পাইতেছেন। এখন দেখেন ফ্রিকোয়েন্সি কত, এখানে ধরে দেখুন, এই ধরার কম বেশি হলেই এই জায়গায় কিন্তু ইয়েটা হবে। আরেকটা সিগন্যাল দেখি কি কি এই যে ভাইয়ার ওদিন এসএসডি লাগাই দিছে নাকি, ওইটা উইন্ডোজ 10 লাগবে। আপনার এই কাছে পেন ড্রাইভ আছে, দুটো উঠবেন না? আমার ওই ব্যাগের ওই ছোটো পকেটে দেখেন, এটা তো গেল একটা। এখন ধরেন এইখানে দেখে তো কি দেখেন, দেখছেন এটার সিগন্যালটা কেমন? এটা তো সুন্দর বোঝা যাইতেছে যে ডান থেকে এই যে আমাদের মেইন চিপের সাথে যে একটা ক্রিস্টাল, আমার যদি এইখানে ধরি, এক পায়ে ধরি তাহলে এরকম দেখাবে, আরেক পায়ে ধরলেও এরকম দেখাবে। তার মানে হচ্ছে এইটা যে একটা সিগন্যাল জেনারেট করতেছে সেটা প্রপার ওয়েতে আসে। যদি এইটা না থাকতো তাহলে বোর্ডটা পাওয়ার আসতো না। এই চিপটা যদি কোনো সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি জেনারেট না করে, এটা কিন্তু ওর নিজের চলার জন্য ছোটোটা। যদি ফ্রিকোয়েন্সি না আসে তাহলে আমরা কিভাবে মানে কিভাবে এটা বুঝবো, মানে ওটা সিগন্যালটা কেমন আসবে? তখন কিছু ইস্যু করবে না। শুধু ওরকম থাকবে, ওরকমই থাকবে। হ্যাঁ এরকম থাকবে, অথবা এই ওরকম যে একটা লম্বা দাগ দেখেছে, লম্বা না দাগ দেখে এই ডটটা এখানে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। বা এক পাশে এরকম জিরো থাকলো মানে সোজা কথা ওই ফ্রিকোয়েন্সি যেটা ওয়েভফর্ম এটা শো করলো না। আচ্ছা ঠিক আছে। এরপর ধরেন এখন আমার ওকে আছে, এই যে অন করলাম, অন করার পর দেখেন এটা হচ্ছে র্যামের সেকশনের একটা সিগন্যাল। তো মারাত্মক এটা মনে হয় ঠিক নেই। এটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ঠিক না থাকলে মাঝখানে ঠিক আছে, লাগতো। ও আচ্ছা। এখন এটা যদি মাঝখানে এরকম নয়েজ থাকতো তাহলে বুঝতাম যে এটা সমস্যা। আবার দেখেন প্রসেসরের কোর সেকশনেও কিন্তু প্রবলেম হয়। আমাদের কিন্তু প্রসেসরের কোর সেকশন খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন, তাই না? কারণ ওই সেকশন থেকে আমাদের প্রসেসরের ভিতরে কি থাকে, কোর থাকে না? তা আমাদের ব্রেনে কি বিভিন্ন অংশ থাকে না, এই সাইড বা এই সাইডে আবার ভাগ ভাগ থাকে। আমরা কিন্তু একসাথে কিন্তু পুরো মাথা কাজে লাগাই না, লাগাই যে কোনো এক অংশ কাজ করে। একটা চোখ কন্ট্রোল করে। আমরা যে আমরা শুনছি না প্রসেসরে ক্যাশ মেমোরির কাজ কি? ক্যাশ মেমোরির কাজ হচ্ছে একটা কাজ ধরেন রেজিস্টারে সেভ হয়েছে না, ক্যাশে সেভ করে পরবর্তীতে যেন তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারি। আবার হ্যাঁ। ক্যাশ মেমোরি ওইটা সাপ্লাই। ক্যাশ মেমোরি হচ্ছে ছোট্ট একটা হাই স্পিড মেমোরি যেটা প্রসেসরের একদম কোরের কাছাকাছি থাকে। ঘন ঘন যে ইনস্ট্রাকশনগুলি রেগুলার লাগে, যেমন ধরেন আমাদের প্রত্যেক ওপেন করেই কিন্তু স্টার্টআপের জিনিসগুলো অন হয়ে যায়। এগুলো যদি প্রসেসরের ক্যাশ যদি ছোট হয়, সব প্রোগ্রাম কিন্তু ওইখানে জায়গা পায় না, তখন করে কি যেগুলো আছে ওগুলো দ্রুত অন হয়ে যায়, পরেরগুলো কিন্তু আস্তে আস্তে আসে। তাহলে ক্যাশ মেমোরি কি একটা ভোলাটাইল না কিছু? র্যামে যাওয়ার আগে ধরেন আমরা কি করি, প্রসেসর যখন কোনো একটা কাজ প্রসেস করে ও কি করে র্যামে নেয়, কিন্তু ওর ওই ইয়াটা যদি ওর ক্যাশ মেমোরিতে থাকে ও কিন্তু দ্রুত জিনিসটা নিয়ে ওইটা আউটপুটটা দিতে পারে। এটা হচ্ছে ক্যাশ। আর থ্রেড শুনছেন না, থ্রেড প্রতিটা করে দুইটা করে থ্রেড থাকে। হ্যাঁ, এই থ্রেডগুলোর কাজ হলো, থ্রেড মানে হচ্ছে ইনস্ট্রাকশন। একটা প্রসেসর মাল্টি থ্রেড মানে হচ্ছে ও একাধিক ইনস্ট্রাকশন একই সময়ে পালন করতে পারে বা বাস্তবায়ন করতে পারে, ঠিক আছে? কি এটাকে কি বলে? থ্রেড, থ্রেড। THREAD, থ্রেড। থ্রেড হচ্ছে ইনস্ট্রাকশনের সেট, আর ক্যাশ মেমোরি হচ্ছে একটা প্রসেসরের একটা ফাস্টেস্ট মেমোরি, নিজের একটা মেমোরি, যেইটা কিনা আমাদের যেই ইনস্ট্রাকশনগুলি বা যেই কাজগুলি ঘন ঘন করতে হয় ওইগুলো যাতে দ্রুত করতে পারে। এই জন্য তখন যেই প্রসেসরের ক্যাশ মেমোরি যত ভালো
ওর কিন্তু প্রসেস করার ক্ষমতা তত না। এখন দেখেন এই যে কোর সেকশনের কাজ হচ্ছে কি এই প্রসেসরের কোর চালানোর জন্য যে ভোল্টেজটা লাগে সেই ভোল্টেজটা দেয়া প্লাস একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে, এটা আমরা এখন দেখব। একটু আগে আমরা যে সেকশনটা একটু আগে মাপছি সেটা কিন্তু র্যামের, এই একটা ইন্ডাক্টরের থ্রুতে এই এক জায়গা দিয়ে ভোল্টেজ ঢুকে আরেক পাশ দিয়ে ফ্রিকোয়েন্সি আউটপুট হয়, দেখেন ভোল্টেজও পাবেন, ভোল্টেজ এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, তাই না? ওই দেখেন 297 সামথিং কিলো হার্টজ। কিন্তু আমি যদি ভোল্টেজে মাপি, ভোল্টেজ কত? 1.5 আছে, ঠিক আছে, 1.5। এবার দেখেন কোর সেকশন, যেটা কিনা প্রসেসরের কোরগুলোরে চালানোর জন্য কাজ করে, সেইখানে দেখেন এই যে এটা একটা ফ্রিকোয়েন্সিটা কি সুন্দর না, সাইন ওয়েভের মতো না এরকম। কিন্তু এইখানে ধরি, এইখানে দেখেন এখানে কিন্তু আবার ভোল্টেজ শো করতেছে প্রায় 2 ভোল্টের কাছাকাছি, প্রায় 2 ভোল্টের কাছাকাছি, তাই না? প্রত্যেকটা কিন্তু ইয়েতে সেম ফ্রিকোয়েন্সি থাকবে, সেম ভোল্টেজ থাকবে। আচ্ছা আচ্ছা। এইখানে যদি কোনো নয়েজ থাকে তার মানে হচ্ছে কোর সেকশনে ঝামেলা আছে। দেখবেন যে কোর সেকশনের মসফেটগুলো এরকম, এটা কোনো সুন্দর একটা প্লেন সিগন্যাল না, ওইখানে যদি এরকম নয়েজ থাকে তাহলে দেখবেন কি যেই সেকশনটায় মানে 3টা ইন্ডাক্টর মাপলাম, তাই না, 3টা সেকশন মাপলাম, 3টার মধ্যে কিন্তু সেম সিগন্যাল থাকবে, সেম ভোল্টেজ থাকবে। এখন ওইখানে যদি কোনো একটার মধ্যে নয়েজ থাকে, ওই ফেজের মসফেটটা দেখবেন যে একদম গরম হতে থাকে, প্রচন্ড গরম হবে, এক্ষেত্রে প্রসেসরটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তার মানে প্রত্যেকটা কোডের সেম ফ্রিকোয়েন্সি এবং সেম ভোল্টেজ থাকবে। আবার ল্যাপটপে শো করবে। স্যার আরেকটা বিষয়, এখানে কোনটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাবো আর কোনটা থেকে ভোল্টেজ পাবো, এটা কি ধরেন এইখানে যে মসফেটগুলো আছে, মসফেটগুলো থেকে শুধু আউটপুট ভোল্টেজ পাবে, দেখুন, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ পাবে। কিন্তু যখন ডিডিআর সেকশন বা কোর্স সেকশন বা এই টাইপের ইন্ডাক্টর থাকবে, দেখেন এই ইন্ডাক্টরের এক পাশে আমরা কিন্তু সিগন্যাল পাইছি, আরেক পাশে ধরলে দেখেন ভোল্টেজ শো করবে। তার মানে ইন্ডাক্টরগুলোতে আপনি একই সাথে ভোল্টেজও পাবেন এক প্রান্তে, অন্য প্রান্তে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক আছে। এইটুক হচ্ছে আমাদের অসিলোস্কোপের কাজ। এখন আমরা যাবো হচ্ছে বিজি মেশিনে, চলো।